أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي। তো আজকে আমি আমার আলোচনা শুরুর আগে আপনাদেরকে আমি ছবি দেখাচ্ছি। এখানে এটা হচ্ছে উইলিয়াম হলম্যান হান্ট নামে একজন পেইন্টার 1850s এর একটা ইজিপশিয়ান স্ট্রিটের চিত্র আঁকে। তো এই চিত্রটাতে আপনারা কে কি ধরনের প্রবলেম দেখতে পাচ্ছেন? আপনারা যে কোনো কেউ আনমিউট করে বলতে পারেন এই চিত্রটার ভিতরে কি কি প্রবলেম আছে। আমার মনে হচ্ছে যে আপনার আহ, মানে ইসলামকে খারাপ ভাবে ডিপিক্ট করা হচ্ছে, যে এদিকে হিজাব পরা আছে, টারবান পরা, বাট এট দ্য সেম টাইম লাইক হয়তো অবিবাহিত কাপল একজনকে টাচ করছে। সো এক্স্যাক্টলি, মানে ভুলভাবে ডিপিকশন করা, বিকৃতভাবে মুসলমানদেরকে এখানে ডিপিক্ট করা হচ্ছে। অর্থাৎ মুসলিম মহিলারা হচ্ছে অথর্ব, বোকা, ইন্টেলিজেন্ট না। তারা বোরকা পরে, বাট ওদের ভিতরে অনেক আহ, আকাঙ্ক্ষা থাকে। এগুলো তারা রাস্তাঘাটে যে কোনো ভাবে এটাকে আহ, মানে করে নেয়। আপনার পুরুষরা ভায়োলেন্ট, তাদের মধ্যে কোনো সভ্যতা নাই, তারা যে কোনো জায়গায় নারীদের উপর ঝাঁপিয়ে পড়ে। এই ধরনের একটা চিত্র তারা তখন তৈরি করতো। আপনাদের বুঝতে হবে 1850s বা 60s এর দিকে ইউরোপিয়ান সমাজে অনেক কনজারভেটিভ ছিল। তো তারা মুসলিমদেরকে যখন উপস্থাপন করতো, তারা এইভাবে উপস্থাপন করতো যে তারা অসভ্য, বর্বর। তো এই যে এটাকেই বলা হয় ওরিয়েন্টালিজম। অর্থাৎ তারা, বিশেষ করে ওরিয়েন্ট যারা, অর্থাৎ প্রাচ্যের যারা লোক, বিশেষ করে এশিয়া, আফ্রিকা, এদের লোকদেরকে পশ্চিমারা যেভাবে তাদের লোকজনের কাছে উপস্থাপন করে সেটাকে ওরিয়েন্টালিজম হিসাবে আমরা জানি। তো আমরা আজকে মূলত এইটা নিয়ে আলোচনা করব, এবং এইটার কারণে মোরাল এবং কালচারাল কি ধরনের প্রবলেম আমরা ফেস করি এবং সেটাকে আমরা কিভাবে চ্যালেঞ্জ করতে পারি সেটা আমরা আজকের আলোচনায় দেব। তো ওরিয়েন্টালিজম বিষয়টা আমি যেটা বললাম, মেইনলি শুধু জিওগ্রাফিক্যালি প্রাচ্যের লোকদেরকে বোঝায় না। যেমন আপনি ধরেন অস্ট্রেলিয়া বা ইসরায়েল, যদিও তারা পূর্বে অবস্থান করে, কিন্তু কালচারালি তাদেরকে ওয়েস্টার্ন ধরে ওরা। তো তারা ইস্ট বলতে বোঝায় মিডল ইস্ট, এশিয়া, আফ্রিকা, এইসব অঞ্চলে সব লোকদের কালচার, তারপর তাদের মোরাল, যে মোরালিটি বলতে যারা আছে সেটাকে তারা বোঝায়। তাদের ভাষায় তারা সবাই হচ্ছে একই গোত্র, ওদের মধ্যে কোনো ডিফারেন্সেস নাই। এটা ইন্ডিয়ান হোক বা এটা অ্যারাবিয়ান হোক বা আফ্রিকান হোক, সবাই একই রকম। আর মুসলিম হইলে তাদেরকে একইভাবে তারা সব জায়গায় ডিপিক্ট করে বা বিকৃতভাবে উপস্থাপনা করে। তো এটার মূল কাজ হচ্ছে মানুষকে বিকৃতভাবে উপস্থাপনা করা, বিশেষ করে মুসলিমদের কালচার, মুসলিমদের ধর্মবিশ্বাসকে, এবং আমাদেরকে ওভারঅল এমন একটা অসভ্য, বর্বর জাতি হিসেবে তাদের লোকজনের কাছে উপস্থাপনা করা। তো এটা নিয়ে প্রথম যিনি লেখালেখি করেন তার নাম হচ্ছে এডওয়ার্ড সাইড। 1973-তে যখন ইজিপ্ট এবং ইসরায়েলের যুদ্ধ হয়, তখন এডওয়ার্ড সাইড দেখতে পান যে তখনকার আমেরিকান মিডিয়াতে মুসলিমদের ব্যাপারে আপনার এইভাবে তুলে ধরা হচ্ছে, বা আরবদের ব্যাপারে, যে তারা ভীতু, কাপুরুষ, তারা আসলে যুদ্ধ করতে জানে না, তারা আসলে একটা কাপুরুষ জাতি, মানে যত নেগেটিভ দিক আছে তা তারা তুলে ধরছে। তো তখন উনি ওইটা নিয়ে একটা বই লিখেন যার নাম হচ্ছে ওরিয়েন্টালিজম, এবং ওই বইয়ে উনি ওদের এই ধারণাগুলোকে ডিসমেন্টল করেন। তো উনি ওই বইয়ে যেটা উনি প্রকাশ করেন বা বোঝাতে চান সেটা হচ্ছে যে ওয়েস্টার্ন স্টাইলের একটা ডমিনেশনের একটা মানে পদ্ধতি হচ্ছে এই ওরিয়েন্টালিজম। অর্থাৎ তারা ওরিয়েন্টালিজমকে ব্যবহার করে আমাদের যেসব পূর্বের জাতি আছে, গোষ্ঠী আছে, কালচার আছে, তাদের সবাইকে মোরালি, কালচারালি ডিকটেট করতে চায়, তাদের উপর অথরিটেরিয়ান রুল আরোপ করতে চায়। তো এই জন্য আপনার কার্ল মার্কস নামে একজন, আপনারা সবাই চিনেন, দার্শনিক ছিল। তার কথা হচ্ছে, দে ক্যান নট রিপ্রেজেন্ট দেমসেলভস, দে মাস্ট বি রিপ্রেজেন্টেড। সো তারা আমাদেরকে রিপ্রেজেন্ট করে তারা যেভাবে চায়। অর্থাৎ আমাদের নিজস্ব কোনো এজেন্সি নাই, আমরা নিজেদেরকে ওদের কাছে উপস্থাপন করার মতো। তো এই জন্য আপনারা দেখবেন কোনো মুভিতে হোক বা
এন্টারটেইনমেন্ট মিডিয়াতে হোক, যেখানেই হোক, মুসলিমদেরকে দেখানো হবে একেবারে আপাদমস্তক সুন্নতি পোশাক, কিন্তু সে একটা খুবই খারাপ লোক, অর্থাৎ যে আপনার হত্যা, খুন, ব্যভিচার সব ধরনের খারাপ কাজের সঙ্গে সম্পৃক্ত। তো এইভাবে অনেকগুলো ওরিয়েন্টালিজমের ফর্ম আছে, তো সবগুলাকে একই কাতারে ফেলা যায় না। কতগুলো হচ্ছে পুরাপুরি মিথ্যা, অর্থাৎ তারা ব্লেটেন্ট লাইস বলতে পারেন। যেমন আপনার ইনফার্নো নামে ডন্টে একটা বই লিখছিল, এটা কত সেঞ্চুরি, 17th বা 16th সেঞ্চুরিতে, আমার এক্স্যাক্টলি টাইমটা মনে নেই। তো সেখানে সে দেখাইলো যে আপনার জাহান্নামের কতগুলো সার্কেল আছে, এই সার্কেলের একদম কেন্দ্রে যিনি আছেন তিনি হচ্ছেন প্রফেট মোহাম্মদ, নাউজুবিল্লাহ মিন যালিক। তার মানে হচ্ছে সবচেয়ে খারাপ লোক হচ্ছে প্রফেট মোহাম্মদ। এখন আমরা দেখি বিভিন্ন জায়গায় ইসলাম বিরোধী অনেক প্রচারণা চলে, বই পুস্তক লেখা হয়, স্যাটানিক ভার্সেস এর মতো বই লিখে। এরা মূলত হচ্ছে কাজটা হচ্ছে মুসলমানদেরকে বিকৃতভাবে উপস্থাপনা, আমাদের ধর্মকে বিকৃত করা, এবং পুরাপুরি মিথ্যার উপর বিষয়টাকে আপনার উপস্থাপন করা। আরেকটা একটু স্লাইটলি সফিস্টিকেটেড, সেটা পুরাপুরি মিথ্যাচার দেয় না, এটা হচ্ছে আমাদেরকে এমন ভাবে উপস্থাপন করে যে আপনি সাবকনসিয়াসলি মনে করবেন এই লোকগুলা হচ্ছে আনএডুকেটেড, আনসিভিলাইজড, বর্বর, তাদের মধ্যে সভ্যতা ভব্যতা বলে কিছু নাই। এবং আপনার এক সময় ছিল 90s এর আগে, যেমন মুসলিম পুরুষদেরকে দেখানো হইতো এরা খুব ভায়োলেন্ট, তাদের শুধু একাধিক স্ত্রী থাকে, তাদের উপর তারা অকথ্য নির্যাতন করে। আর মহিলারা হচ্ছে আপনার খুবই, মানে তাদের সেক্সুয়ালি রিপ্রেজেন্ট করা হইতো, তাদের নিজস্বতার উপর না দেখে। যেমন আপনি আলিফ লায়লা বলেন, যে আলাদিন বলেন, এই ধরনের যত অ্যারাবিয়ান নাইটস এর কাহিনী আছে, ওখানে দেখবেন যে মহিলাদেরকে খুব বাজে ভাবে রিপ্রেজেন্ট করা হয়, যেটা আমাদের ইসলামের হিজাবের চেয়ে একদম ডিফারেন্ট কালচার। অর্থাৎ মুসলমানদের মূল কালচার থেকে তাদেরকে তুলে নিয়ে তাদেরকে খারাপভাবে রিপ্রেজেন্ট করতো তাদের অডিয়েন্সের কাছে। মানে এটাকে হচ্ছে এক্সোটিক কালচার। আপনি হয়তো কখনো যদি কোনো সাদা চামড়ার ক্যানাডিয়ান বা আমেরিকানের সাথে কথা বলেন, অনেক সময় দেখবেন যে সে যদি জিজ্ঞেস করে তুমি কোথায় থেকে আসছো, সে আপনি যদি বলেন আমি বাংলাদেশ থেকে, অনেকে দেখবেন যে খুব সারপ্রাইজ হয়ে বলতেছে, ও এটা আমার জন্য খুব মিস্ট্রি, আমি কখনো বাংলাদেশে যাই নাই। এখন আপনাকে বুঝতে হবে একটা দেশকে বা একটা জাতিকে যখন মিস্ট্রি বলা হয়, আপনি যখন সেই জাতিকে মনে করেন একটা মিস্টেরিয়াস অংশ, আপনি যেটা অন্তত 20 কোটি 25 কোটি লোক যেখানে থাকে, এইভাবে যখন তাকে দেখেন, তখন বুঝতে হবে যে সাবকনসিয়াসলি আপনি তাকে ইনফেরিয়র মনে করছেন। এটা হচ্ছে আরেকটা ফর্ম আমাদের ওরিয়েন্টালিজম যেটা এখন প্রচলিত আছে। আর এটা হচ্ছে রিভিশনিজম, এটা হচ্ছে একাডেমিয়াতে হয়, যেগুলো নিয়ে আমরা গত ক্লাসগুলোতে অনেক সময় আলোচনা করেছি। যে আপনার একাডেমিয়াতে ইসলামের যত সাহিত্য আছে, ইসলামিক যত লিটারেচার আছে, সবগুলাকে তারা আবার রিভাইজ করে, মানে তাদের বর্ণনায়, যেমন আমাদের হাদিস শাস্ত্র যেটা আছে, তারা এটাকে প্রমাণ করার চেষ্টা করে এটার মধ্যে অনেক ভুল, এটা আসলে পুরাটাই ভুয়া। ইসলামিক যে ট্র্যাডিশন পাওয়া গেছে, সিরা পাওয়া গেছে, পুরাটাই ভুয়া। তো তারা এটাকে আবার নতুন করে তাদের ইচ্ছা মতো আমাদের কাছে পেশ করার চেষ্টা করে। তো এটা হচ্ছে খুব সফিস্টিকেটেড ফর্ম, এটা হয়তো সব জায়গায় প্রিভ্যালেন্ট না, কিন্তু আপনি বিভিন্ন ইউনিভার্সিটি গুলোতে দেখবেন তাদের বিভিন্ন ডিপার্টমেন্ট আছে, ইসলামিক ডিপার্টমেন্ট অফ ইসলামিক স্টাডিজ বা নিয়ার ইস্টার্ন স্টাডিজ। এগুলাতে মেইনলি ইসলামকে, আমরা যেমন ল্যাবরেটরিতে কোনো একটা বিষয় নিয়ে গবেষণা করি, সায়েন্টিস্টরা তারা ইসলামকে ওইভাবে একটা গবেষণার বিষয় বানায় শুধুমাত্র তাদের কিছু রিভিশনিস্ট থিওরি বের করে আনার জন্য, যেগুলোর জন্য প্রচুর ফান্ডিং তারা পায়, এবং সেগুলো দিয়ে আবার নতুন নতুন রিসার্চ করে। তো এগুলো হচ্ছে কিছু আপনার বড় দাগের ওরিয়েন্টালিজমের ফর্ম। তো এই ব্যাপারে আপনার এডওয়ার্ড সাইড যেটা বলছেন আর কি, এটা হচ্ছে একটা কর্পোরেশন, অর্থাৎ তারা শত শত বছর ধরে জেনারেশনের পর জেনারেশন বিভিন্ন ভাবে এই জিনিসগুলোকে ফিউয়েল করছে, তারা ইনভেস্ট করছে এগুলোর পিছনে। তারা আগে হয়তো লিটারেচার লিখতো, বর্তমানে আপনার এন্টারটেইনমেন্ট মিডিয়া ইউজ করে, ইলেকট্রনিক মিডিয়া ইউজ করে, বিভিন্ন লিটারেচার পাওয়া যায় যেটা ইসলাম বিরোধী বিভিন্ন ধরনের অপপ্রচার চালায়। শুধু মুসলমান না, অমুসলিমদেরকেও, যারা ইন্ডিয়ান হোক বা অন্য এশিয়ান কালচার হোক, তাদেরকে এক্সোটিক্যালি প্রেজেন্ট করে, মানে তারা এক্সোটিক অ্যানিমেলের মতো, যাদের আসলে নিজস্ব কোনো এজেন্সি নাই, তাদেরকে তারা যেভাবে চায় ওইভাবে প্রেজেন্ট করে। আর একাডেমিয়াতে তো আছেই, একাডেমিয়াতে তারা বলতে পারেন এক ধরনের
মনোপলি প্রতিষ্ঠা করছে, যেখানে তারা যেটাকেই চাক চ্যালেঞ্জ করতে পারে, তাদেরকে চ্যালেঞ্জ করার মতো কেউ নেই। ধরেন আপনি কি কোথাও পাবেন কোনো একটা ডিপার্টমেন্ট যেখানে আপনার অক্সিডেন্টালিজম পড়ানো হয় বা অক্সিডেন্টাল স্টাডিজ নামের কোনো প্রোগ্রাম আছে, অর্থাৎ ওয়েস্টের কালচার নিয়ে আমরা এটাকে অ্যানালাইজ করব, তারা কোথায় ভুল করছে কি না করছে, এই ধরনের কোনো কিছু কোথাও পাওয়া যায় না। বাট সবসময় ইস্টার্নদেরকে নিয়ে তারা একটা গবেষণার বস্তু বানায় ফেলে। তো এগুলার বিভিন্ন ফর্ম আছে, আপনারা মুভিতে দেখবেন এই ধরনের অনেক অপপ্রচার চালানো হয়। যেমন আমরা যদি আজকে এই মুভিটা একটু দেখি, সিনটা এখানে দেখবেন Hold on, যে we'll get a key to one একটা yard. আমেরিকান সোলজার বা স্নাইপার নাড়িয়ে বসে হত্যা করে। তারা দেখাচ্ছে তারা হত্যা করতে বাধ্য হচ্ছে কারণ তারা আসলে আগ্রাসী, তারা চিলড্রেন বলে কিছু নাই, চিলড্রেনরাও আক্রমণ। এখানে পরে তারা দেখায় যে তারা আপনার এই ধরনের আক্রমণের পরেও, হত্যাকাণ্ডের পরে পোস্ট ট্রমাটিক ডিসঅর্ডারে ভোগে। তারা পোস্ট ট্রমাটিক ডিসঅর্ডারে ভোগে এবং তাদের কিছু একটা সাইকোলজিক্যাল প্রবলেম হয়, কিন্তু তাদের আসলে করার কিছু ছিল না, কারণ ওইখানকার নারী পুরুষ শিশু সবাই সন্ত্রাসী, সবাই অস্ত্র হাতে নেমে পড়ে। তখন জীবন বাঁচানোর খাতিরে তাদেরকে অস্ত্র ধরতে হয়। এবং এই জিনিসটা এমনভাবে তাদের সাবকনশিয়াস মাইন্ডে এখন ঢুকে গেছে যে আপনি যদি কোনো দেশে হামলা চালাইয়া লক্ষাধিক শিশুকে হত্যা করেন, তারা মনে করে এরা সবাই আসলে অস্ত্র নিয়ে আক্রমণ করতে যায়। আপনি যদি সাদা চামড়ার কম শিক্ষিত লোকজনকে জিজ্ঞেস করেন, অনেক শিক্ষিত লোককেও জিজ্ঞেস করেন, তাদের কিন্তু কোনো ফিলিংস হয় না যে আপনি প্যালেস্টাইনে শিশু মারা যাচ্ছে বা আপনার কঙ্গো, সেনেগাল বা কোনো মানে মুসলিম দেশ হোক, অমুসলিম দেশ হোক, ভিয়েতনাম হোক, যদি এটা ব্রাউন হয় বা কালো হয়, তাদের ব্যাপারে তাদের এক ধরনের ক্যালাসনেস চলে আসছে, মানে তাদের হৃদয়ে ওইটাকে খুব একটা আঘাত করে না, কারণ তাদেরকে এইভাবে রিপ্রেজেন্ট করা হয়েছে যে তারা সবাই ডেঞ্জারাস, সবাই আমাদের জীবনের প্রতি এক ধরনের হুমকি নিয়ে আসে। এটার ফলে আমরা কি দেখতে পাই, আমাদের বাচ্চারা যখন মারা যায়, হতাহত হয়, তারা এমন ভাবে তাদের মিডিয়াতে প্রেজেন্ট করে যে যেন মনে হয় যে এটা আসলে খুব একটা কুকুর মারা গেলে যতটা তাদের খুব মানে কষ্ট পায়, এর সমপরিমাণ কষ্ট একটা মুসলিম বাচ্চার জন্য তারা পায় না। দেখেন এখানে আপনারা যদি দেখেন নিউ ইয়র্ক পোস্টে আপনার পুরা গাজার সিভিলিয়ানরা আসলেই সিভিলিয়ান কিনা এই ধরনের কোয়েশ্চেন করে অপিনিয়ন ছাপাচ্ছে। হিন্দ রাজাব নামে একটা শিশু সপ্তাহেরও বেশি সময় আটকে থেকে ইসরায়েলিদের কারণে, ইসরায়েলি সোলজারদের কারণে নিহত হয়, কিন্তু এমন ভাবে সেটাকে প্রেজেন্ট করা হয়েছে যে আপনার মনে হচ্ছে এই শিশুটা মনে এমনিতেই কোনো অ্যাক্সিডেন্টে মারা গেছে, এর পিছনে ইসরায়েলের কোনো হাত ছিল না। তো এই যে কর্পোরেশনের কাজ, তার কাজ হচ্ছে ইসলামকে এমন ভাবে রিপ্রেজেন্ট করা, মুসলমানদেরকে এমন ভাবে রিপ্রেজেন্ট করা যেন তারা কালচারালি ইনফেরিয়র, তারা যেন আপনার তাদের মানে হিউম্যানিটি বলতে কিছু নাই, তাদের মানবিকতাকে কিভাবে ভুলুণ্ঠিত করা যায় সেই পারপাস নিয়েই তারা এই কাজগুলো করে থাকে। তো আমরা যদি এগুলোকে সিম্পলিফাই করি, পারপাস গুলাকে, একটা ডিহিউম্যানাইজেশন, অর্থাৎ আমাদের যে হিউম্যান এজেন্সি আছে সেটা তারা নষ্ট করে দিতে চায়। তাদের কালচারাল হেজিমনি তারা প্রতিষ্ঠা করতে চায়, অর্থাৎ কালচারালি তারা আমাদের সুপিরিয়র, আমরা তাদের থেকে নিতে হয়, শিখতে হয়, আমাদের থেকে তাদের নেয়ার মতো কিছু নাই। এবং তারা আমাদের ন্যারেটিভকে কন্ট্রোল করে, অর্থাৎ আমরা কোন ভাষা ব্যবহার করব, কিভাবে ব্যবহার করব, সেটা তাদের থেকে আমাদের শিখতে হবে। যেমন আমরা জিহাদ ব্যবহার করতে পারি না এখন, কারণ করলেই তারা এটাকে ধরে নেয় যে আমরা সন্ত্রাসী কথাবার্তা বলছি। ইন্তিফাদাকে তারা এখন এইভাবে তাদের ন্যারেটিভে ব্যাখ্যা করার চেষ্টা করছে, মানে এটা কোনো আপনার মানে রেসিস্টেন্স না, এসব হচ্ছে সন্ত্রাসী কর্মকাণ্ড, অ্যান্টিসেমিটিজম হিসেবে তারা এটাকে প্রতিষ্ঠা করতে যাচ্ছে। এবং দেখেন আমরা একটা শর্ট ক্লিপ দেখবো এখানে, এখানেও একটা মুস্তাফা বারগুতি, উনি খুব আস্তে ধীরে কাম অ্যান্ড কম্পোজড অবস্থায় একটা কোয়েশ্চেনের আনসার দিতে চাচ্ছে, কিন্তু এই সাংবাদিকটা কিভাবে এটাকে আপনার পুরা কনভারসেশনটাকে মিসগাইড করার চেষ্টা করছে এবং তার কালচারাল হেজিমনি তার উপর চাপিয়ে দিয়ে ন্যারেটিভ কন্ট্রোল চেষ্টা করছে, সেটা আমরা এখন দেখতে পাবো। Context. I understand that. Please don't say that again. We don't have time for it. You've made that point 5 times already. I don't know Okay. what you have time Oh for. my Let God, me but- explain my. God, let me finish a sentence, man.
maybe you're not used to women talking. I don't know, but I'd like to finish a sentence, sir. Anyway, so. No, you are misleading the public now Really? by Right, claiming I've got these 20 things that seconds you left. just I'm not said. even going to bother trying to And, answer. what If you will- don't think ask me the Israel's question. reaction is acceptable, what would have been an acceptable reaction to you? You've got 10 seconds left. To end occupation and allow peace to prevail for both people. That's their react. Brilliant. Yeah. Sorry to have, been a woman speaking to you, but they. এটাকে রেড হেয়ারিং বলে আর কি। আপনি যখন দেখবেন যে আপনার কোনো আর্গুমেন্ট নাই, আপনি আপনার বিরোধীকে দমানোর জন্য একটা ফালতু আর্গুমেন্ট নিয়ে আসবেন এবং সেটা দ্বারা আপনি পুরো কনভারসেশনটাকে মিসলিড করার চেষ্টা করবেন। যেমন এখানে সে বোঝাতে যাচ্ছে যে আরবরা বা মুসলিমরা মহিলারা স্পিকিং এ অভ্যস্ত না, অথচ এটার সাথে এটার কোনো সম্পর্কই নাই। উনি খুব জেন্টলি বিষয়টা আনসার করার চেষ্টা করছে, কিন্তু এই সাংবাদিক তার নিজের নারীত্বকে ব্যবহার করে সে এমনভাবে এটাকে মিসগাইড করছে যেন মনে হয় এইটা মহিলা হিসেবে ওই লোকটা তার কনভারসেশনটাকে মানে সঠিকভাবে উত্তর না দিয়ে ওটা আপনার অ্যাভয়েড করার চেষ্টা করছে, অথচ সে এখানে তার ন্যারেটিভটা কন্ট্রোল করার চেষ্টা করছিল তার কালচারাল হেজিমনি দিয়ে, মিসরিপ্রেজেন্টেশনের মাধ্যমে। তো এইভাবে ওরিয়েন্টালিজম আমাদেরকে বিভিন্ন জায়গায় এফেক্টেড করে, একাডেমিয়াতে করে, আমাদেরকে এন্টারটেনমেন্ট মিডিয়াতে করছে, আমাদেরকে কালচারালি ওরা সাবজুগেট করে ফেলছে। বাট কতগুলো অ্যাচিভমেন্ট ওদের হয়েছে এই ওরিয়েন্টালিজমের মাধ্যমে। একটা হচ্ছে কলোনাইজেশন। আমরা যে ব্যালফোরের কথা জানি যে আপনার প্যালেস্টাইনকে ইসরায়েলের জন্য দিয়ে দেয় 1917-এ, তো সে আপনার একবার পার্লামেন্টের ভাষণে বলছে কি যে আপনার ওরিয়েন্টালরা, অর্থাৎ যারা আমরা আরব বা মুসলিম যারা আছে, তারা কখনো নিজেদের শাসন করে অভ্যস্ত না। তারা অনেক গ্রেট নেশন ছিল পাস্টে, এখন তারা আর গ্রেট নাই, তারা নিজেদেরকে গভর্ন করতে পারেন না, এখন এই জন্য আমাদেরকে তাদেরকে গভর্ন করতে হয়, তাদেরকে গিয়ে শাসন করতে হয়। তো এইভাবে তারা কলোনাইজেশনকে জায়েজ করে নিছে। ঠিক তেমনি দেখেন অকিউপেশনকে জায়েজ করার জন্য যখন জর্জ ডাব্লিউ বুশ 2001-এ ওয়ার অন টেররের নামে যখন সে যুদ্ধ ঘোষণা করে, সে তার ইল ইন্টেনশনটাকে ঢেকে রাখার জন্য সে কিভাবে এটাকে প্রচার করলো যে তারা আমাদেরকে হেট করে। কেন হেট করে? কারণ আমরা তাদের ফ্রিডমকে হেট করি, তাদের যে ফ্রিডম অফ রিলিজন, ফ্রিডম অফ স্পিচ, ফ্রিডম অফ ভোট। মানে বোঝাতে চাচ্ছে যে তারা আমাদের উপর কোনো অন্যায় করে না, আমরা তাদের উপর, তারা যে ফ্রি ওয়ার্ল্ডে বসবাস করে সেই কারণে তাদের প্রতি আমরা হিংসান্বিত হয়ে এই ধরনের আমরা তাদের উপর আক্রমণ করে বসি, টেরোরিজমের আখড়া বানিয়ে ফেলছি। তো যার ফলে আমরা দেখতে পাইলাম আফগানিস্তানে 20 বছরের অকিউপেশন ছিল, আপনার ইরাকে অকিউপেশন করলো এবং ডেস্ট্রয় করে দিল দেশগুলোকে পুরোপুরি। আর কালচারাল এবং মোরাল সাবজুগেশনটা আরো বড়ভাবে হয়, এটা সব জায়গাতেই হচ্ছে, কম এবং বেশি। আপনি দেখবেন যে আমাদেরকে এমনভাবে সব জায়গায় প্রচার করা হয় যে আপনার অনেক জায়গায় মুসলিম মহিলারা হিজাব করতে পারেন না, নিকাবকে ব্যান করে দেওয়া হয়, এবং তারা এমনভাবে জিনিসগুলোকে প্রচার করে যে আপনি দেখবেন যে আমাদের মুসলিমদের ভিতরেও কোনো যদি মুসলিম আরেকটা পুরুষের মাল্টিপল ওয়াইফ থাকে, এটাকে আমরা খারাপভাবে দেখি, কারণ তারা আমাদেরকে এমনভাবে কালচারালি এটাকে আমাদের ব্রেইন ওয়াশ করে ফেলছে যে আমাদের কাছে মনে হয় এটা মনে হয় মোরালি একটা খারাপ কাজ, অথচ ইসলাম এটা পারমিসিবল কাজ। তারপর আপনি ওয়ার্ডের দিকে দেখবেন, আপনি এমন কিছু ওয়ার্ড তার নিচু করে দেখা হয়। যেমন থার্ড ওয়ার্ল্ড বলতে আমরা বুঝি কি বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, আপনার অর্থাৎ আমরা তৃতীয় বিশ্বের লোক, আপনার আমরা সভ্য না, অসভ্য, বর্বর। তা আমাদেরকে যদি ইগেটারিয়ান সোসাইটির কথা বলে, সবাই সমান বলে, বাট আমাদেরকে সবসময় নিচের দিকে রাখতে চায় যে কোনো একটা হায়ারার্কি। আর তারা নিজেদেরকে প্রচার করে ফ্রি ওয়ার্ল্ডের বাসিন্দা হিসেবে, অর্থাৎ তাদের মধ্যে সব ধরনের ফ্রিডম আছে, মানুষ এই ফ্রিডমকে কেড়ে নিতে চায় তাদের কাছ থেকে। তো এই ব্যাপারে আপনারা দেখবেন যে মুসলিম মহিলাদের কাপড়ের উপর সবচেয়ে বেশি আক্রমণ আসে ইউরোপে, আমেরিকা বলেন, এমনকি আমাদের মতো দেশগুলোতে, কারণ কলোনাইজাররা এটা আমাদের মাথায় এইভাবে সেট করে দিছে। আপনার ফ্রান্স ফ্যানন নামে একজন আপনার ব্ল্যাক
অথর ছিলেন, যিনি আলজেরিয়ান অকুপেশন দেখছিলেন, তখন উনি এই বই একটা লিখছিলেন। সেখানে বলছিলেন আর কি, দিস উইমেন হু সিজ উইদাউট বিং সিন ফ্রাস্ট্রেটস দি কলোনাইজার। অর্থাৎ যে মহিলা নিজেকে আপনার না, মানে আপনি মহিলাটাকে দেখতে পাচ্ছেন না কিন্তু সে আপনি দেখছে, এটা তাকে খুবই ফ্রাস্ট্রেট করে কলোনাইজারদেরকে। মানে তাদের মধ্যে কোনো ধরনের কথাবার্তা হচ্ছে না, ইন্টারাকশন নাই, ওই মহিলা তাকে নিজের কাছে অফার করছে না, তার সাথে কোনো ধরনের প্রস্তাব দিচ্ছে না, এই জিনিসগুলো তাকে খুবই ফ্রাস্ট্রেট করে। তো এখনো ওই ধরনের মানসিকতা তারা লালন করে এবং তারা সবসময় এমন ভাবে নিজেকে আবির্ভাব করতে চায় যে মুসলিম মহিলারা নির্যাতিত, মুসলিম পুরুষরা তাদেরকে নির্যাতন করছে, এই কারণে তারা এই ধরনের পোশাক পরতে বাধ্য হয়। আর সাদা চামড়ার এরা ওদেরকে উদ্ধার করার জন্য ফেমিনিজম নিয়ে আসছে বা নতুন নতুন তত্ত্ব নিয়ে ওদেরকে এখান থেকে উদ্ধার করার চেষ্টা করছে। তো এই ধরনের যখন আপনার অ্যাটাক চলতে থাকে একটা দীর্ঘ সময় পর্যন্ত, তখন আমরা ডিফেন্সিভ পজিশনে থাকতে থাকতে আমাদের ভিতরেও কিছু প্রবলেম চলে আসে। একটা হচ্ছে আমরা যখন আমাদের ফেইথের ব্যাপারে আমরা নিজেরাই অ্যাপোলজেটিক হয়ে যাই। অর্থাৎ ধরেন অনেক মুসলিমকে দেখবেন যে একটু যখন অমুসলিম পরিবেশে থাকে তখন সে নিজের মুসলিম পরিচয়টাকে দিতে দ্বিধান্বিত হয়। অনেক মুসলমান দেখবেন যে রোজার সময় রোজাও রাখছে না, নামাজের সময় নামাজও পড়ছে না, কারণ সে ভয় পায় যে তার আবার প্রফেশনাল লাইফে কোনো প্রবলেম হয় কিনা। সে ব্ল্যান্ড ইন হইতে চায় আপনার অমুসলিমদের সাথে, এবং সে যখন ইসলামিক্যালি পারমিসিবল কোনো কাজকেও সে খারাপ দৃষ্টিতে দেখে। যেমন আপনার কিছুক্ষণ আগেই বললাম বহু বিবাহের কথা, অথবা আপনার একটা যদি 50 বছরের লোক যদি একটা 20 বছরের মেয়ে বিয়ে করে, এটাও একটা খারাপ জিনিস হিসেবে সে দেখতে চায়, কারণ সে ওইভাবে কালচারালি ট্রেন্ড আপ হয়েছে ওয়েস্টের দ্বারা যে সে এই জিনিসগুলোকে খারাপভাবে দেখে। তারপর আমরা নিজেরাও মাঝে মধ্যে আমাদের নিজেদের কালচারকে এবং ট্রেডিশনকে খারাপভাবে উপস্থাপন করি, এবং এটা আমাদের পরবর্তী প্রজন্মের জন্য। যেমন আপনি দেখবেন যে আমরা অনেক সময় বলি আমরা দেশে কিভাবে ফিরে যাব, আমাদের দেশে আমাদের বাচ্চা কাচ্চারা থাকতে পারবে না, এখানে কি আর কোনো মানুষ থাকে? আপনি কিন্তু মানে সাবকনশিয়াসলি আপনি ওইটাই গিলছেন যেটা আপনাকে শেখানো হয়েছে, যে ইস্টের লোকেরা খুবই বর্বর, অসভ্য, এই জন্য ওখানে গেলে আপনার শিশুটা, আপনার বাচ্চাটা খারাপ হয়ে যাবে বা সে ওই পরিবেশে বড় হইতে পারবে না। আপনি এটা বুঝতে পারছেন না যে দুইটা দেশের কালচার ডিফারেন্ট, বাট কোনোটা সুপিরিয়র বা ইনফেরিয়র না। আপনিও সাবকনশিয়াসলি আপনার বাচ্চাকে শেখাচ্ছেন বাংলাদেশের লোকেরা, পাকিস্তানের লোকেরা বর্বর, অসভ্য, ওইখানে থাকার মতো না। তারপর আমরা অনেক সময় আমাদের যে কালচারাল হেজিমনির দ্বারা ওদের দেখা যাচ্ছে আমরাও বাধ্য হয়ে, বা আমরা অনেক সময় নিজেদের ইনফেরিয়রিটি কমপ্লেক্সের কারণে তাদের কালচারকে অ্যাডপ্ট করছি। এখন আপনি দেখবেন অনেক মুসলিম পরিবারে ক্রিসমাস ট্রি থাকে, থ্যাঙ্কস গিভিং এ যদি আমরা থ্যাঙ্কস গিভিং পার্টি না দিই, আমরাও অনেক সময় দেখা যাচ্ছে যে মনে হচ্ছে না আমরা তো ওদের মতো হইতে পারলাম না, হ্যালোউইন পার্টি করি আমরা। তারপর আমরা দেখি যে আমাদের নিজেদের স্কলারের চেয়ে আপনার দেখবেন একটা লোক 10-15 বছর ধরে ইসলামী স্কলার, তার চেয়ে আপনি একটা নতুন লোক মাত্র 6 মাস আগে, 3 মাস আগে মুসলমান হয়েছে, তাকে আমরা এমন ভাবে প্রমোট করছি যে মনে হয় আপনার এই লোকটা মানে অনেক দিনের মুসলমান, তার নলেজেরও ঘাটতি আছে, সে আপনি ইসলাম ভালোভাবে বুঝেও না, কিন্তু তাকে আমরা প্ল্যাটফর্ম দিয়ে দিচ্ছি ইসলাম প্রচারের জন্য। এটা হচ্ছে আমাদের ইনফেরিয়রিটি একটা কমপ্লেক্স। তাছাড়া সাবকনশিয়াস রাইসিজম দেখবেন আপনি যদি আমাদের ওয়েস্টের মসজিদগুলোতে যান, একটা সাদা চামড়ার লোক গেলে দেখবেন যে তাকে অনেকভাবে আবদার করা হচ্ছে। আপনার 10-5 জন আরব, পাকিস্তানি, বাংলাদেশি ব্রাদার গিয়ে সামোসা খাওয়াচ্ছে, চিকেন খাওয়াচ্ছে। আর একটা লোক ধরেন আপনার 10 বছর ধরে এই মসজিদে নামাজ পড়ে, তাকে এক দ্বিতীয়বার তার দিকে তাকাইয়া সালামও দিবে না। এই ধরনের আমরা সাবকনশিয়াসলি রেসিস্ট হয়ে যাই। একটা যদি সাদা কনভার্টকে আমরা যতটা আবদার করি, আহ্লাদ করি, একটা সাদা বা কালো বা ব্রাউনকে আমরা ঠিক সেইভাবে করি না। তখন আমরাও ওইভাবে ট্রেন্ড আপ হচ্ছি সাবকনশিয়াসলি রেসিস্ট হওয়ার জন্য। আর ওয়েস্টার্ন স্কলাররা যাই বলে, অর্থাৎ ওয়েস্টার্ন স্কলার বলতে আমি ইসলামী স্কলারদের কথা বলছি না, যে একাডেমিক যেগুলো স্কলার আছে তাদেরকে আমরা সবকিছুতে মনোপলি দিয়ে দিয়েছি। অর্থাৎ সে যদি কোরআন সম্পর্কে একটা ভালো কথা বলে, সেইটা দেখবেন আমরা সব লেকচারে বলতেছি অমুক স্কলার বলছেন যে ইসলামে সায়েন্টিফিক মিরাকল আছে। তাদের কোনো বিষয়কে আমরা আনক্রিটিক্যালি অ্যানালাইজ করে আমাদের অডিয়েন্সের কাছে প্রেজেন্ট করা শুরু করি। তো
এটা হচ্ছে আমাদের ইম্প্যাক্ট হচ্ছে কালচারাল আর মোরাল সাবজুগেশন। তো এটা থেকে উদ্ধারের উপায়টা কি? একটা খুবই সহজ উপায় হচ্ছে অল্টারনেটিভ মিডিয়া তৈরি করা। আপনারা দেখবেন যে এখন টিকটক হওয়ার কারণে আপনার প্যালেস্টাইন কনফ্লিক্টটা, আপনার প্যালেস্টাইনে যে জেনোসাইড চলছে আমাদের ভাইদের উপর, সেটাকে অনেকভাবে প্রচার করা সম্ভব হয়েছে, নাহলে অন্য সকল মিডিয়াতে খুব বেশি এটাকে সাপ্রেস করা হয়েছে। ইলেকট্রনিক মিডিয়া বা প্রিন্ট মিডিয়া তো অনেক আগেই ওদের দখলে। এই জন্য আমাদের অল্টারনেটিভ মিডিয়ার দরকার, ফিলসফিক্যাল আর ইন্টেলেকচুয়াল রেনেসার দরকার আছে। কারণ আপনাকে বুঝতে হবে যে ফিলসফিক্যাল আর ইন্টেলেকচুয়াল রেনেসা না হইলে আপনি ধরেন প্রতি শুক্রবারে বা রাতের বেলা আপনি ইউটিউবে কিছু লেকচার শুনে শুনে আপনি যদি মনে করেন ইসলামিক স্কলার হয়ে যাবেন বা ইসলাম সম্পর্কে অনেক কন্ট্রিবিউট করে ফেলবেন, সেটা আসলে পসিবল না। সাবকনসিয়াসলি আমরা অনেক কিছু শিখি। আপনি ধরেন ডেটা অ্যানালাইসিস করতেছেন বা রান্না করতেছেন, এই সময় আপনি লেকচার একটা শুনতেছেন, কিছু শিখলেন, সেটা ভালো। বাট আপনি যদি কোনো একটা ইন্টেলেকচুয়াল রেনেসা করতে চান, তাহলে আপনাকে অবশ্যই অ্যাক্টিভ লার্নিং এ থাকতে হবে। তারপর পলিটিক্যাল রিভাইভালের দরকার আছে। আমরা পলিটিক্সকে তো একটা দল পুরোপুরি তালাক দিয়ে দিয়েছে, এটা থেকে আমাদের উদ্ধার হইতে হবে। পলিটিক্সের সাথে ওয়েস্টেও ইনভলভ হইতে হবে। বুঝতে হবে এখানে তো আমাদের ইসলামী স্কলার বানাইয়া ইসলামী পার্টি বানানো যাবে না, বাট মুসলিম এবং প্র মুসলিম যতগুলা পলিটিশিয়ান আছে তাদেরকে সাপোর্ট দিয়ে এই যে জেনোসাইড সাপোর্টার বা যারা আপনার অকিউপেশন সাপোর্টার, এদের বিরুদ্ধে দাঁড় করাইতে হবে। আর তাছাড়া আমাদের অ্যাডজাস্টেড দাওয়া স্ট্র্যাটেজি থাকতে হবে, যেটা নিয়ে আমরা আজকে আলোচনা করব। কারণ মোরালি এবং কালচারালি আমরা এমনভাবে প্রভাবিত হয়েছি তাদের দ্বারা যে আমরা যদি আমাদের দাওয়া স্ট্র্যাটেজিকে একটু রিডিফাইন না করি, তখন আমাদের জন্য এখানে দাওয়াতি কাজ করা একটু চ্যালেঞ্জিং হয়। তো ওইটাতে যাওয়ার আগে আমাদের একটু মাথায় রাখতে হবে যে আমরা সাবকনসিয়াসলি মুসলমানদেরকে হেরিটেজের অংশ বানাই ফেলছি। আপনি দেখবেন যে আমাদের একটা মুসলিম হেরিটেজ মান্থ হয়, ওইখানেও তারা আমাদেরকে একটা ন্যারেটিভ দিয়ে দিয়েছে, অর্থাৎ আমাদের পাস্টে অনেক কন্ট্রিবিউশন ছিল, বাট প্রেজেন্টে আমরা অ্যাবসেন্ট, এবং সেটা তারা অনেকভাবে প্রচার করতে চায়। একটা লোক আছে নীল ডিগ্রাস টাইসন, সে প্রায় এই কথা বলবে মুসলিমদের অনেক কিছু আগে ছিল, বাট এখন তারা এক গাজালি এসে সব শেষ করে দিছে। তাদের মধ্যে আর এখন কোন ইসলামের মানে কোনো ফিলসফিক্যাল চিন্তা নাই, তারা সায়েন্টিস্ট হইতে পারে না, অর্থাৎ মুসলমানদের এখন আর দুনিয়াতে কোনো কন্ট্রিবিউশন নাই। তো এই ধারণাটাকে আমাদের চ্যালেঞ্জ করতে হবে। আমাদের এখনো অনেক বড় বড় স্কলার আছেন, অনেক মহিলারা বিভিন্ন জায়গায় অনেক বড় বড় ভূমিকা রাখছেন, জার্নালিস্ট আছেন, প্রফেসর আছেন, প্রফেশনাল আছেন, তাদেরকে আমাদের প্রমোট করতে হবে। আমাদের বাচ্চাদের কাছে তাদেরকে রোল মডেল হিসেবে পেশ করতে হবে। কারণ 1000 বছর আগের ইবনে সিনা, জাবের ইবনে হাইয়ানের কাহিনী বললেই তার ইন্সপায়ার্ড হবেন। ধরেন আমরা যে এই যে আইসিজেতে ইন্টারন্যাশনাল যে ক্রিমিনাল জাস্টিস কোর্টে যে আপনার সাউথ আফ্রিকান পলিটিশিয়ান যিনি আপনার মূল ভূমিকা পালন করলেন, নালেদি প্যান্ডর, উনি একজন মুসলমান এবং একজন মহিলা। যে লয়ারটা ওখানে আপনার প্রেজেন্ট করলেন আদিলা হাসিম, তিনিও একজন মুসলমান এবং একজন লয়ার। তারপর আপনার আমাদের লরেন বুথ নামে জার্নালিস্ট আছেন, মেহেদি হাসানের মতো জার্নালিস্ট আছেন, অনেক স্কলাররা আছেন, তালাল আসাদের মতো ফিলসফাররা আছেন। তাদেরকে যদি আমরা প্রমোট না করি, আমাদের বাচ্চাদের কাছে রোল মডেল হিসেবে পেশ না করি, তাহলে আমরা একটা হেরিটেজের অংশ হয়ে যাব। যেমন এখন আমাদের এইখানকার নেটিভ ভাই বোনদের হয়েছে, তারা এখন আদিবাসী হিসেবে একসময় তাদের অনেক ঐতিহ্য ছিল, এই হিসেবে তাদেরকে রিজার্ভে রাখা হয়, তাই না? তা আমাদেরকে এই ধরনের ন্যারেটিভকে এখন থেকে চ্যালেঞ্জ করা দরকার। তো এখন যেহেতু আমরা মোরালি কালচারালি সাবজুগেটেড হয়ে গেছি তাদের দ্বারা, যার ফলে দেখা যায় যে আমাদের মাঝে অনেক সময় তাদের অনেক বর্ণনার কারণে আমরা অনেকভাবে এফেক্টেড হই। এবং একটা পিওর রিসার্চের দেখা গেছে আপনার 2017 সম্ভবত, যে নর্থ আমেরিকাতে 24% মুসলমান ইসলাম ত্যাগ করে, অর্থাৎ প্রতি 4 জনের মধ্যে একটা অ্যাডাল্ট মুসলমান ইসলাম থেকে দূরে সরে যাচ্ছে। এবং তাদের ইসলামের উপর বিভিন্ন যে অ্যাটাক আসে, সেই অ্যাটাকগুলোর কোনো আনসার না পাওয়ার কারণে তারা এই বিষয়গুলোকে এইভাবে দেখে। কয়েকটা কমন অ্যাটাক হচ্ছে আপনার আল্লাহ রসুলের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে বিয়ে, ইসলামের স্লেভারি, এই বিষয়গুলো। তো আমি এই বিষয়গুলো নিয়ে আলোচনার আগে আপনাদেরকে কোয়েশ্চেন করব, আপনাদের ধারণাটা কি
প্রফেটের সাথে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিয়ে বা স্লেভারি ইন ইসলাম সম্পর্কে আপনারা কেউ আপনাদের মাইক্রোফোন আনমিউট করে আপনাদের অপিনিয়নটা দিতে পারেন। আপনারা এটা কি দৃষ্টিতে দেখেন? প্রতিটা সমাজেই তো একটা আসসালামু কালচার আলাইকুম আছে, যেমন ভাই। আমি হ্যালো, জি সরি, জি কে জানি কথা বলতেছিলেন ভাই। কবির হ্যাঁ, বলেন। আপনি শুরু করেন। কবির ভাই বলেন, তারপরে আপনি বলবেন। আমি এ ব্যাপারে একটু কথা বলি আগে আলোচনা শুরুর আগে। আমার কাছে যেটা মনে হয়, আমার ব্যক্তিগত মতামত, এটা একটা খুব সেনসিটিভ বিষয় হুম। এবং এই বিষয়টা আমরা যদি আলোচনা করি এবং আমরা ডিপলি আলোচনা করি, হয়তোবা এখান থেকে আরো কোনো নতুন কোনো ফেতনাও আসতে পারে। আমার ধারণা বলছি, আমি আমার ধারণাটাকে বলছি। হুম। আবার এমন হতে পারে, আপনাদের ধারণা এরকম হতে পারে যে এই আমাদেরকে জানা দরকার, হুম। আমাদের জানা দরকার। আমরা যত বেশি জানবো তত বেশি আমরা বুঝতে পারবো। কিন্তু এই জানতে গিয়ে বুঝতে গিয়ে আমরা দেখছি বাংলাদেশে বিভিন্ন আলেম ওলামারা যে ইদানিংকালে যে শেখ আহমদুল্লাহ একটা কথা বলছেন, উনি কিন্তু কথা সঠিক বলছেন, কিন্তু এটা নিয়ে কিন্তু সারা বাংলাদেশে সুন্নিরা কিন্তু তুলাম কাণ্ড করে দিয়েছেন। তো এই জন্য আমি মনে করি এই বিষয়টাকে আমরা এই বিষয়গুলো আমরা, আমার মনে হয়, একটু এড়িয়ে চলে আমরা, আর ইসলামের আরো অনেক হাজার হাজার বিষয় আছে, ওই বিষয়গুলো আমরা আলোচনা করলে আমাদের ভালো হবে। আর এটা আলোচনা করবো না এরকম না, কিন্তু যে বিষয়টা মোহতারাম সালামত ভাই আনছেন, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারটা, এটা খুব একটা সেনসিটিভ বিষয়। এবং এই বিষয়টা নিয়ে কিন্তু ইহুদি নাসাররা বা অন্যান্য ধর্মাবলম্বীরা কিন্তু এই বিষয়টার উপরে কিন্তু রিসার্চ করে আমাদেরকে বিভিন্ন মানে করার চেষ্টা করে। তো জি। আমার মনে হয়, আমার ব্যক্তিগত মতামত হলো, আমরা এই বিষয়টা মানে গভীরভাবে না গিয়া, গভীর হ্যাঁ, আলোচনায় না গিয়ে আমরা এখানে আরো অনেক প্রবলেমটা আলোচনার কিন্তু বিষয় আছে। এটাই যে আপনি যদি এটা গভীরভাবে নাও যান, আপনি তো আর ধরেন আহ কি বলে মাটিতে নিজের মুখ লুকিয়ে রেখে থাকতে পারবেন না। আপনি না জানলেও আপনার বাচ্চারা, যে 10 বছরের বাচ্চা যে এখন স্কুলে যাচ্ছে, আপনার মেয়েটা বা ছেলেটা, সে এগুলা জানতে পারবে। সে আপনার অনলাইনে সোশ্যাল মিডিয়াতে এগুলো ইজিলি জানতে পারবে। তখন আপনি তার ফেথ কিভাবে প্রোটেক্ট করবেন? তো এটার জন্যই আমাদের এটা জানা উচিত। হ্যাঁ, না আমি কবির ভাইকে একটু সুযোগ দিব, এরপরে নাজিম ভাই আপনি বলবেন। জি, জাযাকাল্লাহ। এই বিষয়টা তো এক্সেলেন্ট অ্যান্সার দিয়েছেন ডক্টর জাকির নায়েক। উনি মাল্টিপল টাইমস বিভিন্ন অকেশনে বিভিন্ন প্রশ্ন উত্তরে এটা মানে চমৎকার একটা ক্লারিফিকেশন দিয়েছেন যে প্রতিটা কালচারেই একটা বিয়ের বয়স আছে। তো তখনকার যুগের সেটা সেটা ওটা ছিল নর্মস এটা, এবং ওনার যে বিয়ে হয়েছিল 6 বছর বয়সে, তখন কিন্তু সাথে সাথে তারা সংসার শুরু করে নাই। সে যখন পিউবার্টি পিরিয়ডে পৌঁছেছে তখন সে সংসার শুরু করছে। জি। এবং এটা কালচারাল ডিফারেন্স যে নেশন টু নেশন বা জিওগ্রাফিক্যাল লোকেশন টু জিওগ্রাফিক্যাল লোকেশন ভ্যারি করে, সেটা ডক্টর জাকির নায়েক চমৎকার আনসার দিয়েছেন। যেমন টেক্সাসে স্টিল যে অ্যাডাল্টহুড ধরা হয় 14 বছরে, 14 বছর হলেই তারা বিয়ে করতে পারে। আমেরিকার 50টা স্টেটে সব জায়গায় সমান না, কোথাও 18 বছর, কোথাও 16 বছর, কোথাও 14 বছর অ্যাডাল্টহুড ধরা হয়। তো সেখানে তারা সেই বয়সে বিয়ে করতে পারে। বা এখানে ওয়েস্টার্ন কান্ট্রিতে ওরা 72 ইয়ার্সের একজন বৃদ্ধ মানুষ, সে 20 ইয়ার্সের গার্লফ্রেন্ড থাকে, সেটা নিয়ে তারা কথা বলে না। তারা ইন্টেনশনালি এটাকে আন্ডার এস্টিমেট করার জন্য, হেয় প্রতিপন্ন জন্য তারা এই ধরনের প্রপাগেট করে, তারা জেনে শুনেই করে মোস্ট অফ দ্য কেসেস। তো আমাদের এই বিষয়গুলোই আসলে ক্লিয়ারলি বলা দরকার। জি। তারপর এবং আরবদের ফিজিক্যাল গ্রোথটাও কিন্তু একটা ব্যাপার ছিল, সেটাও কনসিডার করতে হবে। হুম। ওই সময়কার ওই যুগে একটা আরাবিয়ান মেয়ের যে গ্রোথটা ছিল ফিজিক্যাল মেন্টাল, সেটা এখনকার সাথে অনেক বেশি পার্থক্য আছে সেটার। থ্যাংক ইউ ইয়ে ভাই, মুস্তফা ভাই। নাজিম ভাই আপনি কিছু বলতে চাচ্ছিলেন? এখানে যে বিষয়টা আসলে উপস্থাপন করেছে সেটা হলো আসলে হু কন্ট্রোল হুম, যে বিষয়টা আছে আসলে কে কাকে কন্ট্রোল করবে। এখন আমাদের অবস্থা হয়ে গেছে, যখন আমরা আমাদের ওয়েস্টের চশমা দিয়ে যদি আপনি ইসলামকে ইভ্যালুয়েশন করতে যান, তাহলে এটা একটা কেওটিক তৈরি হবে। আর দ্বিতীয়ত হলে গেছে, আমাদের কাছে সবচেয়ে বড় ইম্পর্টেন্ট যে বিষয়টা ইসলাম, এটা অনেক ভ্যালুয়েবল একটা বিষয়, বাট আনফর্চুনেটলি আমরা এটাকে বাই থ্রো দ্য ইউটিউব বেসিস, মানে কিছু শুনে শুনে আমরা এটাকে এখন প্রচারের মাধ্যম হয়ে গেছে, যার কারণে যারা আমরা ইসলামের প্রচারের কাজ করি, কারণ নলেজের বেসিক স্টেপ হলো 3টা। ফার্স্ট স্টেপ হলো নলেজ শেয়ারিং, যেটা আমাদের সবাই করে।
আপনি এখন এখানে একটা শরীয়তের কোনো বিষয়, মাকাসাদের শরীয়তের কোনো একটা বিষয় নিয়ে জিজ্ঞেস করেন, উইথ ডিউ রেসপেক্ট সবাই দেখবেন একটা ফতোয়া দিয়ে দিতে পারতেছে। বাট যেটা নিয়ে হয়তো বা এজ এ মাকাসাদ এক্সপার্টদের মধ্যে ব্যাপক পরিমাণে কন্ট্রোভার্সি আছে, তাহলে আমরা কিন্তু নিজেরা সবাই এটার রেসপন্সিবিলিটি নিয়ে কথা বলে ফেলে, এটা এক প্রবলেম। সেকেন্ড প্রবলেম যেটা, সেটা হলো নলেজ ম্যানেজমেন্ট, যেটা আমরা ইউনিভার্সিটি লেভেলে পড়ে আসছি, আমাদেরকে পড়াইছে, একটা সিস্টেম ডেভেলপ হয়েছে। এখন আমরা এটার মধ্যে রয়ে গেছে, আমাদেরকে যেভাবে শিখেছে আমাদের ব্রেন সেটাই আমাদেরকে আমরা অ্যাডপ্ট করছি এবং ওইটাই আমরা ডেলিভারি দিচ্ছি। মেন যে বিষয়টা ট্রু নলেজ বা নলেজ প্রডিউসিং অ্যাজ এ রিসার্চ, অ্যাজ এ একাডেমিশিয়ান, সেই জায়গাতে আসলে আমাদের কন্ট্রিবিউশন জায়গাটা খুবই লিমিটেড। যখন আমরা পিএইচডি শেষ করে ফেলি, আমি পিএইচডি এবং পোস্টডক শেষ করার পরে আমার এটা ওপিনিয়ন হলো এরকম যে এখন দেখা যায় যে আমাদের অবস্থানটা এরকম হয়ে গেছে যে ওয়েস্ট কি করছে সেটার আলোকে বেস করে আমরা একটা রেপ্লিকা কিছু করে, মানে আমরা যে ইনোভেটিভ নিউ নলেজ প্রডিউসিং করা, সেই মেন্টালিটি বা সেই রকমের গার্ডস আমাদের নেই, কারণ আমাদের মধ্যে সুপারিয়র কমপ্লেক্সিটিটা সবসময় কাজ করে, যত বড় আমরা একাডেমিশিয়ান হই না কেন বা হোয়াট এভার। তো এই প্রবলেমগুলোর কারণে আসলে আমাদের বড় সমস্যাগুলো তৈরি হচ্ছে। তা এখন হলো যে ইসলামের যে বিষয়গুলো এখানে বলা হয়েছে, আল হালাল বাইয়িন আল হারাম বাইয়িন, হালাল হারাম সবই সুস্পষ্ট। এখন আমরা হলো যে ইসলামটাকে ওই যে এই শায়কে এটা বলছে আমার মতো হয়েছে কিনা সেটাকে আমরা আসলে রিপ্রেজেন্ট করতেছি। তা, এই এই প্রবলেম গুলো আসলে আমাদের মধ্যে, এটা আসলে ওদের প্রবলেম না খুব বেশি। এটা হলো আমাদেরকে শিক্ষা ব্যবস্থা এবং আমাদের বর্তমান যে মিডিয়া সিস্টেমের মাধ্যমে আমাদেরকে এমন ভাবে একটা জিনিস তৈরি করে দিচ্ছে, তারা যেটা করছে ওইটাই রাইট, এটাকে স্ট্যান্ডার্ড ধরে আমরা ইসলামকে এটার সাথে অ্যাডজাস্ট করার চেষ্টা করতেছি। এই কারণে এই প্রবলেম গুলো আমাদের মধ্যে আসতেছে। জি, আমি একটু বলতে আলাউদ্দিন ভাই, রেজাউল করি হ্যালো, জি, বলবো। হ্যাঁ বলেন বলেন ভাই। না, এই বিষয়টা হচ্ছে কি, আল্লাহ রাসূল তো শুধু অল্প বয়সে আয়েশা রাদিয়াল্লাহু তাআলাকে বিয়ে করেন নাই, হুম। তার চেয়ে বয়স বেশি কেউ বিয়ে করেছেন, বিধবাকে বিয়ে করেছেন, পালক সন্তানের ওয়াইফকে বিয়ে করেছেন। ইকে হলো আমাদেরকে, আল্লাহ রাসূল একটা মডেল ছিলেন। উনি যে এই কাজগুলো যে ইসলামের জন্য জায়েজ, এগুলো কখনো বিতর্ক না হবে সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার মধ্যে প্রচার করেছেন। এক, দুই হচ্ছে দেখেন বাংলাদেশে কথা বলি, আমি বাংলাদেশে অনেক এই ছোট ছোট মেয়েদের নিয়ে অপকর্ম হয়, কিন্তু বয়স্ক লোক করে, সেটা নিয়ে কোনো সমালোচনা নাই, এটা হুম, হারাম। আর যখন বিয়ে করে হালাল করে নেয় তখন সমালোচনা হয়। ছোট্ট একটা উদাহরণ দেই, এই যে হুমায়ুন আহমেদ যে শাওনের সাথে ইয়ে করলো, বিয়ে করার আগে কিন্তু লিপ টুগেদার করেছে বহুদিন, হুম। তার মেয়ের হলো ফ্রেন্ড ছিল, তখন সমালোচনা হয়। বিয়ে করার পর অনেকে সমালোচনা শুরু করেছে। আসলে এই অপপ্রচারটা দূর করতে হবে, ইসলামের যে সঠিক তথ্যটা সেইটা মানুষের কাছে পরিস্ফুট করতে হবে। এইটা আশাআল্লাহজনক ঘটনাটা ভালো করে বলাই উচিত মানুষকে, যে এটা জায়েজ, না জায়েজ না, বরং না জায়েজ কাজ করতেছে মানুষ, সেইটাকে অনেক সময় কিন্তু মানুষ গোপন করে, হাইলাইট করে না। এই জন্য এটা প্রচার করতে হবে। ইসলামের প্রচার করতে গেলেই বাধা আসবে, ইসলামের প্রচার করতে গেলে সমালোচনা আসতে হবে, সেটাকে ওভারকাম করতে হবে আমাদের। এটা আমরা গোপন করব বা এড়িয়ে চলবো এটা না। আল্লাহ রাসূল কোনো কিছু কি এড়িয়ে চলেন নাই, সবকিছু প্রচার করার জন্যই করেছেন। এর কি আমার ওপিনিয়ন। এক্সেলেন্ট। মিল্লাত ভাই কিছু বলতে চাচ্ছিলেন? আর আপাদেরকে বলবো যে আপনারা আনমিউট করে কথা বলবেন, কারণ কথা না বললে যেটা হয় সেটা হচ্ছে যে এটা বারবার প্রতিষ্ঠিত হয় যে মুসলিম মহিলারা কথা বলতে জানে না, তাই না? তো আপনাদের কিছু বলার থাকলে আপনারা আনমিউট করে বলবেন। কথার তো আবার কোনো আওড়া নেই, তাই না? এটা তো হিজাবের অংশ না। আম, তো আমি যেটা পাইলাম আপনাদের কাছ থেকে সেটা হচ্ছে আমাদেরকে এই ব্যাপারে অ্যাপোলজেটিক থাকলে হবে না। আমরা আমাদের ইসলামে যেটা আছে সেটাকে আমাদের অবশ্যই প্রচার করতে হবে, কিন্তু যদি প্রচার করতে হয় তখন সেক্ষেত্রে যদি আক্রমণ আসে সেটাকে আমাদের যুক্তির মাধ্যমে বুঝাইতে হবে, যেটা আমাদের আহ কবির ভাই বললেন ওনার যে জাকির নায়কের উদাহরণ দিয়ে। আবার আমাদের নাজিম ভাইও বললেন যে যখন আপনার আমাদেরকে আমাদের আসলে নলেজ বেসটাকে গ্রো করতে হবে, জাস্ট শুধুমাত্র ইউটিউবের লেকচার শুনে শুনে দুই একটা কথা জানতে শিখেই নিজে নিজে ফতোয়া দেওয়া শুরু করা, এই যে একটা প্রবলেম আমাদের আছে, সেটাও একটা প্রবলেম আমাদের তৈরি করে। তো আমরা যে নিজেদের ইসলামকে ডিফেন্ড করার জন্য যে একটা মেথড আছে সেটাকে ইসলামিক অ্যাপোলজেটিক্স বলে। অর্থাৎ আপনি ইসলামকে বাঁচানোর জন্য শত্রুদের আক্রমণ থেকে তারা যখন কিছু বলে সেটাকে আপনি কিভাবে ডিফেন্ড করবেন সেটাকে বলা হয় ইসলামিক অ্যাপোলজেটিক্স। তো এটার কিছু আপনার
গাইডলাইন আছে ওই মেথডের, যেটা আপনাকে ব্যবহার করতে হবে। আপনাকে প্রথমে বুঝতে হবে যে আপনার অডিয়েন্সটা কেমন ভাবে, কোন কালচারে বড় হয়েছে। ধরেন আপনি একজন ওয়েস্টার্ন কালচারে বড় হওয়া মানুষকে যেভাবে বোঝাবেন, আপনি ইস্টে যে বড় হয়েছে, অন্য একটা কালচারে যে বড় হয়েছে, তার জন্য বোঝানোর স্টাইলটা একটু ডিফারেন্ট হবে। তা আপনি আপনার অডিয়েন্সকে ভালোভাবে জানতে হবে। তারপর আপনাকে ইসলামের এই ব্যাপারে স্ট্যান্ডটা কি এটা ক্লারিফাই করতে হবে, যে আপনি ইসলাম এই ব্যাপারে কি বলেন। তারপর আপনি দুইভাবে অপিনিয়ন পেশ করবেন। আপনাকে বুঝতে হবে যে ইসলামের অপিনিয়ন সব ক্ষেত্রে একটা থাকে না। কিছু কিছু বিষয়ে আপনার ইসলামের অপিনিয়ন হচ্ছে এটা অপরিবর্তনীয়, এটা সবসময় সেম থাকবে। আপনার 5 ওয়াক্ত নামাজকে আপনি 3 ওয়াক্ত বা 2 ওয়াক্ত বানাইতে পারবেন না। আপনি ইসলামের 5টা ফরজকে কমাইয়া 4টায় আনতে পারবেন না, যেটা আছে সেটাই থাকতে হবে। কিন্তু এমন অনেক বিষয় আছে যেটা আমাদের ঈমান এবং আকীদার অংশ না, জাস্ট এগুলো ইসলামিক ধারা বর্ণনায় চলে আসছে। তো এগুলোর ব্যাপারে মানুষের মাল্টিপল অপিনিয়ন থাকতে পারে, তো আপনাকে অপিনিয়ন গুলো পেশ করতে হবে। তা আপনি প্রথমে পেশ করবেন যেটা আমাদের মেইন স্ট্রিম অপিনিয়ন, অধিকাংশ উলামারা যে কথাটা বলছেন সেটাকে আপনি জাস্টিফাই করবেন এবং সেই বিষয়টা মানুষের কাছে তুলে ধরবেন। কোনো অ্যাপোলজেটিক না, মানে আপনি এই ব্যাপারে কোনো অ্যাপোলজেটিক হওয়ার দরকার নাই। আপনি সুন্দরভাবে ভালো ভাষায় সেটা তুলে ধরবেন। মানে কে ঈমান আনলো কে ঈমান আনলো না, এটা তো আল্লাহর উপর নির্ভর করছে। আর 2 নম্বর হচ্ছে আপনি মাইনরিটি অপিনিয়নকেও পেশ করতে হবে। কারণ আপনাকে বুঝতে হবে যে ধরেন একটা লোক ইসলামের খুব কাছাকাছি চলে আসছে, তার শুধুমাত্র একটা বা দুইটা জিনিস তাকে বাধা দিচ্ছে ইসলাম কবুল করার ক্ষেত্রে। সেক্ষেত্রে যদি মাইনরিটি অপিনিয়নটা তার জন্য ইসলাম কবুল করার ক্ষেত্রে সহজ হয়, তাহলে আপনি মাইনরিটি অপিনিয়নটাও তার কাছে প্রেজেন্ট করবেন। কারণ এটা তো ইসলামী আকীদার কোনো অংশ না, তাই ইমানের যে মূল বিষয়গুলোর সাথে সম্পৃক্ত কোনো বিষয় না। এরপরে আপনি বর্তমান প্রেক্ষাপটে এটা কিভাবে অ্যাপ্লাই হয় সেটাও আলোচনা করবেন। তো আমরা যে কয়েকটা উদাহরণের কথা বললাম, এগুলো আপনারা বেশ ভালো করেই জানেন, বোঝা গেছে। এই ব্যাপারে খুব বেশি আলোচনার দরকার নাই। তো ইসলামে আয়েশার সাথে আল্লাহ রসুলের বিয়ের যে বিষয়টা, সেটাকে আপনাকে প্রথমে বুঝাইতে হবে যে ইসলামে এটা কোনো যে সুন্নাহ বা ফরজ না যে আপনার মেয়ে আহ অল্প বয়সে থাকতেই বিয়ে দিয়ে দিতে হবে। আল্লাহ রসুল একটা রেঞ্জের মহিলাদেরকে বিয়ে করছেন, সেটা বুঝাই যাচ্ছে, যেটা আমাদের রেজাউল ভাই বললেন, তাই না? এরপরে আপনাকে দুইটা অপিনিয়নই প্রেজেন্ট করতে হবে। একটা হচ্ছে মেইন স্ট্রিম অপিনিয়ন, যেটা আপনার অধিকাংশ উলামারা বলেন, সেটা হচ্ছে আল্লাহ রসুল যখন আয়েশাকে তার ঘরে তুলেছেন তখন তার বয়স ছিল 9 বছর। আর একটা মাইনরিটি অপিনিয়ন হচ্ছে যে ওনার বয়স 9 ছিল না, 16 অথবা তার চেয়ে বেশি ছিল। এখন আপনাকে দুইটা অপিনিয়নই পেশ করতে হবে এবং দুইটাকেই আপনার জাস্টিফাই করতে হবে। তো আপনি যদি প্রথমটা যদি চিন্তা করেন, আমাদের আপা লিখছেন সুন্দর করে, আমাদের ফারজানা আপা, ওনার ইয়েতে চ্যাটে উনি এটা লিখে রাখছেন। তো চাইল্ড এজটা যে একটা সোশ্যাল কনস্ট্রাক্ট, সবসময় একই রকম ছিল না। যেমন আমাদের মোস্তফা কবির ভাইও বললেন যে পিউবার্টির সঙ্গে মানুষের চাইল্ড আর অ্যাডাল্টের পার্থক্য হয়। ধরেন একটা 15 বছরের ছেলে আর 18 বছরের ছেলের মধ্যে বায়োলজিক্যালি কোনো সিগনিফিক্যান্ট ডিফারেন্স নাই, দুইজনই সমান। ঠিক তেমনি একটা 13 বছরের মেয়ে বা 15 বছরের মেয়ের ভিতরে বা 18 বছর 20 বছরের মেয়ের ভিতরে বায়োলজিক্যালি কোনো ওই ধরনের সিগনিফিক্যান্ট ডিফারেন্স নাই। তা আমরা যে চাইল্ড এজটা আমরা এখন তৈরি করছি, সেটা হচ্ছে পুরাটাই সোশ্যাল কনস্ট্রাক্ট। যেমন আপনি ধরেন আলেকজান্ডার দ্য গ্রেটের কথা আমরা জানি, সে 17 বছর বয়সে বিশ্ব বিজয় করা শুরু করছে এবং 26 বছর বয়সে সে পুরা অর্ধ বিশ্ব দখলও করে ফেলছে, পার্সিয়া সহ। এবং 32 বছর বয়সে সে মারা গেছে। তো তার জীবনকালটা কত ছিল, 30s এর ভিতরে। আমরা অনেকে সেই বছর পার করে আসছি। তারপরে এখনো দেখা যায় যে আমাদের অনেককে এখন আমাদের মা বাবা চাইল্ডের মতো ট্রিট করে, তাই না? তো বুঝতে হবে এটা হচ্ছে ওই সময়কার সাথে মিলে একটা সোশ্যাল কনস্ট্রাক্ট হিসেবে তৈরি হয়েছে। কারণ এখন তখনকার লোকদের একটাই উদ্দেশ্য ছিল, আপনি যখন একটু বয়স্ক হবেন তখন আপনি কিছু কাজকর্ম করবেন যাতে পরিবারের জন্য অর্থ উপার্জন করতে পারেন। আর একটা হচ্ছে সংসার শুরু করবেন, অর্থাৎ আপনি বাচ্চা কাচ্চা জন্ম দিবেন। এবং গত 50 বা 100 বছরে যে মেডিকেল সায়েন্সের যে অভূতপূর্ণ ডেভেলপমেন্ট হয়েছে, সেটা তখনকার সময় ছিল না। আপনি আর 500 বা 1000 বছর আগে গেলে সেটা মোটেও ছিল না। তো সেখানে আপনি দেখতে পাবেন যে আল্লাহর রসুলের সময়
ফারুক ভাই, আপনি একটু হাত রেজ করছেন, আপনি কিছু বলবেন? না আমি সালামু আলাইকুম। আহ আমি এটার একটু একটা পয়েন্ট ইয়ে করতে চাইতেছি আর কি, প্রয়োগ করতে যে অনেক সময় আছে যে মনে করেন মেইনলি আঘাত করা হয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিয়ে নিয়ে। এখন কেউ যদি আপনাকে প্রশ্ন করে তাহলে এটা ইয়েস আর নটের মতো এরকম আনসারের কোনো সুযোগ নাই। হুম। আহ তাকে বলতে হবে যে তুমি কি বিষয়টা জানতে চাও সত্যি? যদি জানতে চাও তাহলে আমাকে একটু সময় দাও। একটা সময় নিয়ে বসতে হবে। তখন আপনি তৎকালীন যে সামাজিক যে অবস্থা ছিল এই সমস্ত ডিটেলস আপনি তাকে বর্ণনা দিলেন। দেওয়ার পরে আপনি বললেন যে এইভাবে ইভেন আমাদের পাক ভারত উপমহাদেশের অনেক লোক, এই যে রবীন্দ্রনাথ ঠাকুর সহ আরো অনেকেই তারা দেখা গেছে যে 17-18 মাইকেল মধুসূদন এরকম দেখছি একদিন একটা ইয়েতে, সবকিছু আমার মনে নাই। তো দেখা গেছে যে আমরা ওগুলা তাদের সামনে পেশ করতে পারি। এবং পশ্চিমে অনেক দার্শনিক আছেন যারা এরকম অল্প বয়সে বিয়ে করছেন। তো যখন এই বিষয়টার ডিটেলস আমরা তাদের সামনে পেশ করব, তখন এটার একটা সুন্দর আনসার হবে। আর যদি আমি খুব কম সময়ের ভিতরে সে আমাকে মানে সাবওয়েতে পারলেও ওখানে কিছু আমাকে জিজ্ঞেস করলো, আমি এখানে একটা আনসার দিয়ে দিলাম, দেখা যাবে যে এটা সে গ্রহণ করতে পারবে না এবং এটার কোনো সমাধান হবে না। এই জন্য যদি এই সমস্ত বিষয়কে প্রশ্ন করে তাহলে তাকে জিজ্ঞেস করা দরকার যে আসলে তুমি বিষয়টা জানতে চাও কিনা। যদি জানতে চাও তাহলে এটা সময় নিয়ে বসতে হবে, আমি তোমাকে বিষয়টা ডিটেলস বলে দিব। আমার মনে হয় এইভাবে হইলে কনফিউশন থাকবে না, আনসারটা সুন্দর হবে। জাযাকাল্লাহ। চমৎকার কথা বলছেন ফারুক ভাই। মানে ফারুক ভাইকে যদি আপনারা চিনে না থাকেন, উনি হচ্ছে আমাদের ড্যানফোর্থ ইসলামিক সেন্টারের ইমাম এবং আমাদের এডুকেশন টিমের একজন সেক্রেটারি। উনি আগে এমসিসির বিওডি মেম্বারও ছিলেন। তো উনি যেটা বললেন সেটা হচ্ছে, আপনি এই বিষয়গুলো ব্যাখ্যা করতে দেখেন আমাদেরই অনেক সময় লাগছে, তো আপনি যদি রাস্তাঘাটে 1 মিনিটের ভেতরে এটা বোঝানোর চেষ্টা করতে পারবেন না, এটা আপনাকে তার সময় নিয়ে তাকে নিয়ে বসতে হবে। তো আম, নাজিম ভাই, আপনি হাত রেজ করছেন, আপনি বলেন সংক্ষেপে কিছু বলার থাকলে। আসলে আমি আমার পিএইচডি চলাকালীন সময় 2 বছর আমাদের অন্যতম এই বিষয়গুলো নিয়ে কমেন্টরি আমাদের এখন রিলিজিয়ন নিয়ে যিনি দাওয়াতে কাজ করে ডক্টর জাকির নায়েক সাহেব, ওনার আর হিসাবে কাজ করার আমার সৌভাগ্য বা সুযোগ হয়েছিল। তো ওনার যে ফিলোসফিটা সেটা হলো উনি যখন কোনো একটা বিষয় নিয়ে আমরা দেখি একটা প্রেজেন্টেশন দেয়, তো নর্মাল হয়তো বা 40 মিনিট একটা প্রেজেন্টেশন দেয়, এটার উপরে কিন্তু উনি একটা কোশ্চেন সেট তৈরি করে। সামটাইমস ওই কোশ্চেন সেটে হয়তো বা 300-র উপরে কোশ্চেন থাকে। Nice. মানে উনি এইরকম ওনার হলো যে প্রিপারেশন। তো নর্মাল হলো যে ওনাকে তো অনেক কথাই নয়, যেতে আমার পিএইচডি চলছিল, তারপরে বয়স কম হওয়ার কারণে অনেক অনেক বেশি কোশ্চেন করতাম। তো যথারীতি আমাদের এই আয়শা রাদিয়াল্লাহর বিয়ের বিষয়টা নিয়ে, তখন এটা নিয়ে দেখা যায় আমাদের পুরো 2টা হালাকা চলছিল। এর একটা বিষয় হলো আমাদের এটা যে আমরা শুধুমাত্র আয়শা রাদিয়াল্লাহর বিয়েটাই দেখতেছি, কিন্তু আমরা সাউদা রাদিয়াল্লাহর বিয়ে বা হযরত খাদিজা রাদিয়াল্লাহর বিয়ে ওইগুলোকে কেন আমরা দেখতেছি না? তো এখন বিষয় হলো যে আমাদের আসলে ইন্টেনশনটা কোনটা। যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আয়শা রাদিয়াল্লাহকে বিয়ে না করতো, যে ওখানের মধ্যে আমরা যদি দেখি ইমাম মালিকের যে আপনার তাবারিতে বলেছে এভাবে যে যদি আয়শা রাদিয়াল্লাহকে বিয়ে না করতো তাহলে হয়তো এমন হয়ে যেত মুসলিম পুরুষদের মধ্যে যে কেউ মানে হলো যে বাকেরা এবং সাইয়্যেবা যে বিষয়টা আর কি, কুমারী মেয়েকে বিয়ে করতে উৎসাহিত হতো না। তো এই যে একটা বিষয় তৈরি হচ্ছে এখন, এই জন্য হলো যে আসলে আমরা কে কোন বিষয়টার আনসার করতেছে এটা হলো সবচেয়ে বড় বিষয়। এখন আমরা যারা আসলে ইসলামের এজ এ দায়ী হব, দাওয়াতি কাজ করব, দায়ী হতে হলে আসলে আমাদের জন্য এর জন্য একটা প্রপার প্রিপারেশন রাখতে হবে। আর আমরা বড় সমস্যা হলো যেটা আমরা ওয়েস্টে এখানে আসার যারা আছি, আমাদেরকে যে কেউ কোনো কোশ্চেন করলে আমরা ইসলামের খুব হাইপোথেটিক্যাল যে বিষয়গুলো সেগুলোকে আমরা সবাই ডিফাইন করার চেষ্টা করি এবং সবাই আনসার দেওয়ার চেষ্টা করি। আমরা এটা আমাদের একটা রং কনসেপ্ট। কারণ প্রত্যেকটা জিনিস আপনি যে যদি ফার্মাসি থেকে, যে আমরা বাংলাদেশের যেটা কনটেক্সটে ফার্মাসি থেকে সবাই ওষুধ খাই, এতে রোগ ভালো হয় না। তো ইসলামের দাওয়াতের কাজটা এটা হতে পারে যে ওকে আমাদের সাথে যদি এই ধরনের কোনো বিষয় নিয়ে কেউ জিজ্ঞেস করতে চায় যে ইউ ক্যান গো দিস প্লেস অর দ্যাট পার্সন, কারণ যে হলো এটার জন্য প্রপারলি ট্রেন আপ। যার তার কাছে আপনি গেলে যখন আমরা উত্তর দিয়ে দিই নিজেদের মধ্যে যেমন দিই অন্যদের কাছে দিই, এতে দেখা যায় আসলে ইসলামের যে ব্র্যান্ডিং সেটা আমরা ব্র্যান্ডিং না করতে চাই, এটা এরকম হয়ে যাচ্ছে আপনার ওই যে বাজারের এখন যেই যার মতো করে ক্যাম্পাসারি করতে আছে আর কি, এটা আসলে প্রোডাক্টের আসলে ভ্যালুয়েশনটা হচ্ছে না। এক্স্যাক্টলি, মানে এক্সপার্টের কাজ এক্সপার্টকে দিয়ে করাইতে হয়।
যেমন অনেকে আছে যে 1 মিনিটের ভেতরে ও রাস্তায় অনেক কোয়েশ্চেনের আনসার দিতে পারবে, কিন্তু আপনি যদি এটা আমাকে বলেন বা আমাদের মতো কাউকে বলেন, দেখা যাবে যে আমরা সুন্দরভাবে এটাকে উপস্থাপন করতে পারছি না। তো এটা একটা খুবই গুরুত্বপূর্ণ পয়েন্টের কথা বলছেন নাজিম ভাই। এই ক্ষেত্রে জাকির নায়েক সাহেব এই যে আয়শা রাদিয়াল্লাহর বিয়ের বিষয়ে উনি ইয়াসির কাদরির যে ওনার যে টোটাল ম্যাথোলজিটা এটাকে উনি সাপোর্ট করছে, বললো যে ইয়াসির মানে আমাদের ভাই ইয়াসির তো এটা নিয়ে অনেক ভালো স্টাডি করছে, এটার জন্য সে সবচেয়ে এক্সপার্ট। হুম। তো আমরা এটাকে একটা ওনার কাছে পাঠাইতে পারি, অথবা দেখা যায় ওনার যে রেফারেন্স সেটাকে আমরা বেস করে আনতে পারি, এটা হতে পারে। তো আমি যেখানে হ্যাঁ। যেগুলো আমি এখানে পেশ করছি, এগুলো মেইনলি আপনার যে রেফারেন্স গুলো ইউজ করছি সেটা হচ্ছে হাতিম আল হাজ এবং জোনাথন ব্রাউন, ওনাদের লেখার উপর ডিপেন্ড করে। তো এখানে আমরা দেখছি যে আমি যেটা বলছিলাম এটা অনেক আলোচিত হয়েছে অলরেডি, যে চাইল্ড এজটা একটা সোশ্যাল কনস্ট্রাক্ট। এটা আপনার কোনো একটা ট্রান্স হিস্টোরিক্যাল বিষয় না, যে আজকে আমাদের যাদেরকে চাইল্ড মনে করা হইতো তাদেরকে 100 বছর আগে চাইল্ড মনে করা হইতো না। এমনকি তারা অনেক গুরুত্বপূর্ণ পদেও ছিল। সুলতান মোহাম্মদ ফাতি 21 বছর বয়সে কনস্টান্টিনোপল বিজয় করছে, তাই না? এখন 21 বছরের ছেলে ড্রাইভিং করতে গেল, তাকে নিয়ে তার বাবা মা চিন্তায় থাকে। তো এখন চাইল্ডের এজটাও অনেক ডিফারেন্স হয়েছে। তো এখন এটার কারণটা কি? আপনাকে কিছু বায়োলজিক্যাল কারণও চিন্তা করতে হবে। যে আমরা মানব জাতি যে আজকে পর্যন্ত আসতে পারছি, এর মূল কারণ ছিল যে আমাদের আগের যারা জেনারেশন ছিল তারা প্রচুর সংখ্যায় রিপ্রোডিউস করতে পারছে। এখন আপনাকে চিন্তা করতে হবে যে একটা স্পিসিস বা একটা প্রজাতির টিকে থাকা নির্ভর করে ওই স্পিসিসটা কত বেশি রিপ্রোডিউস করতেছে, কত বেশি সংখ্যায় আছে। এখন এখন যে আপনার মেডিকেল সায়েন্সের যে উন্নতি আমরা দেখতে পাইছি আজকে থেকে 500 বছর আগে, 300 বছর আগে সেটা ছিল না। এখন আল্লাহ রসুলের সময়ে যদি আপনারা দেখেন বিভিন্ন কালচারে, ওখানকার নারী এবং পুরুষদের স্বাভাবিক জীবনটা 40-এর নিচে ছিল, 34 এবং 38-এর ভেতর, অনেক জায়গায় হয়তো আরেকটু বেশিও ছিল। তো এইটার কারণে তাদের ভিতরে আপনার কালচারটাও সেই দ্বারাই প্রভাবিত হয়েছে। যেমন এর এত কম বয়স হওয়ার কারণ কি? তাদের প্রথম হচ্ছে তাদের মেডিকেল কেয়ার ছিল না। এখন থেকে 50-60 বছর আগেও বাংলাদেশে কলেরায় গ্রামের পর গ্রাম শেষ হয়ে যেত। তো এখন আপনি চিন্তা করেন 1000 বা 1200 বছর আগে লোকজনের অসুখ বিসুখ হইলে কি অবস্থা হইতো। প্লেগে পুরা ইউরোপকে শেষ করে দিয়েছিল একসময় 13th সেঞ্চুরির দিকে। তারপরে আপনার বাচ্চা জন্মের সময় অধিক মাত্রায় বাচ্চারা মারা যায়, এবং শুধু বাচ্চা মারা যেত না, বাচ্চা জন্ম দিতে গিয়ে মায়েরাও মারা যেত অনেক বেশি। 50 বছর আগেও বাংলাদেশে মাতৃ মৃত্যুর হার অনেক বেশি ছিল। শুধুমাত্র বর্তমানে আমরা মডার্নিটির দিকেও যদি দেখি, তো এখন আপনি 1500-1200 বছর আগের আরব বা অনারব যে কোনো কালচারে চিন্তা করেন, ওখানে মাতৃ মৃত্যুর হার কত বেশি ছিল আপনারা কল্পনা করেন। এই জন্য আল্লাহ রসুলের একটা হাদিসও আছে যে জন্মের সময় যারা যেসব মহিলারা বাচ্চা জন্ম দিতে গিয়ে মারা যান তারা শাহাদাতের মর্যাদা পান, কারণ এটা এত কঠিন বিষয় ছিল। তাছাড়া বিভিন্ন রোগ হইলে বা আপনার যুদ্ধের সময় হইলে সাধারণত পুরুষরা মারা যেত বেশি। এখনো আপনার কোভিডের যে ঘটনা ঘটলো গত 2 বছর 3 বছর আগে, ওখানে যদি আপনারা মৃত্যুর হার দেখেন, পুরুষদের মৃত্যুর হার মহিলাদের চেয়ে বেশি। তো যার ফলে তাদের লাইফ স্প্যানটাই কমে গেছিল। তা আপনি 40 বছর যদি আপনি বাঁচবেন, যেমন আমাদের এখন এক্সপেকটেশন হচ্ছে 60-70 বছর আমরা বাঁচবো, তা আমাদের লাইফস্টাইলটা আমরা ওইভাবেই মোটামুটি তৈরি করে ফেলি। কিন্তু আপনি যখন জানেনই আপনি 40 বছর বাঁচতে পারলে বহুত বাঁচবেন, তখন আপনার লাইফস্টাইলটা সেইভাবে আপনি অ্যাডপ্ট করবেন। তো তারা কি করতো, আপনি যদি অল্প সময়ে বেশি বাচ্চা জন্ম দিতে হইতো যাতে আপনার পরবর্তী জেনারেশনটা টিকে থাকে, তাহলে তাকে 2টা অপশন নিতে হইতো। একটা হচ্ছে বেশি বিয়ে করতে হইতো, কারণ আপনি যদি একাধিক বউ থাকে, 8টা-10টা বউ থাকে, তাহলে আপনি অধিক সংখ্যায় বাচ্চা জন্ম দিতে পারবেন। কারণ কেউ না কেউ বাচ্চা জন্ম দেওয়ার সময় মারা যাবে, অনেক বাচ্চা জন্মের পর মারা যাবে, এরপরে যারা টিকে থাকবে তারা গিয়ে আপনার বংশটাকে জারি রাখবে। আরেকটা হচ্ছে তাড়াতাড়ি বিয়ে করা। এখন 14 বছরের ছেলে বা 13 বছর 12 বছরের মেয়েরা যদি বিয়ে করে ফেলে, তখন তারা দেখা যাচ্ছে 30 বছরের ভিতরে 6-7টা বাচ্চা জন্ম দিয়ে দিতে পারছে। তো এইভাবে তাদের কালচারটা এইভাবে তৈরি হয়েছে। তো যার কারণে আল্লাহ রসুলের সাথে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিয়েটা কোনো মানে এমন কোনো বিষয় ছিল না যেটা মানে মানুষের কাছে অপরিচিত বিষয় ছিল না, এটা খুবই কমন ছিল।
এবং আহ, একটা পয়েন্ট এখানে সম্পৃক্ত করতে চাই যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুশমন যারা ছিল কাফির মুশরিক, মানে আল্লাহ রসুল কেন আয়েশাকে বিয়ে করলেন কম বয়সে, এই ব্যাপারে একটা কোয়েশ্চেনও তারা অ্যারেঞ্জ করেনি। রাইট, তো যার কারণে এটা বোঝা যাচ্ছে যে সমাজে এটা কোনো দূষণীয় বিষয় ছিল না। এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি। এমনকি আপনার এখনো যেগুলা মানে প্রশ্ন তোলা হয়, তাহলে বেশিরভাগ প্রশ্ন 19th সেঞ্চুরির পরে আসছে। এর আগে এই বিষয় নিয়ে কেউ কখনো কোয়েশ্চেন করেন। একটা মডার্ন যেটা ইস্যু সেটা হচ্ছে আপনার যদি কেউ সেক্সুয়ালি অ্যাবিউজড হয়, তার একটা পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার থাকে, পিটিএসডি যেটা বলে। তো ওই মানুষটা কখনো সে খুব ভালোভাবে স্কলার হইতে পারে না, বা ভালো পলিটিশিয়ান হইতে পারে না, টিচার হইতে পারে না। কিন্তু আমরা যদি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবন এটা দেখি, ওনার চেয়ে বড় কম্প্যানিয়ন স্কলার ছিল বলে আমাদের জানা নেই। মহিলাদের মধ্যে উনি সবচেয়ে ক্ষুরধার জ্ঞানী ছিলেন, সবচেয়ে বেশি শিক্ষিত মহিলা ছিলেন, এবং উনি একজন ঝানু পলিটিশিয়ানও ছিলেন। তো এই ধরনের মহিলা এরকম ডিসঅর্ডারের ভিতর থাকলে তো হওয়ার সম্ভব হইতো না। তো আল্লাহ আমাদেরকে মাফ করুক এই ধরনের কথা বলার জন্য। বাট এগুলো দেখা যাচ্ছে যে এটা সম্পূর্ণ একটা সোশ্যাল কনস্ট্রাক্ট ছিল, এবং এই ধরনের ঘটনাগুলি খুবই স্বাভাবিক ছিল, মানুষ অল্প বয়সে বিয়ে হইতো। কিন্তু এটাকে এমন ভাবে আমাদেরকে এখন পেশ করা হয় যাতে আমরা এটা নিয়ে খটকায় পড়ে যাই, কারণ আমরা ওই মোরালি কালচারালি সাবজুগেটেড হয়ে গেছি ওয়েস্টার্ন থট দিয়ে, তাদের চিন্তা ভাবনা দিয়ে। যেটা আমাদের ফারুক ভাই বলছিলেন, আমরা হিস্ট্রিতে দেখতে পাই অনেক অনেক লোকই অল্প বয়সে মেয়েদেরকে বিয়ে করেছেন, এবং এটা নিয়ে কেউ কোনো কোয়েশ্চেন করে না। এবং রবীন্দ্রনাথ ঠাকুরের ওয়াইফও 9 বছর ছিলেন যখন তিনি তাকে বিয়ে করছিলেন। তা আমাদের, আমি যেটা বলছি, এখন কেউ যদি এটা অ্যাকসেপ্ট না করে, তাকে আমরা ইসলাম থেকে তো দূরে সরাই দিতে পারবো না। এই জন্য আমাদেরকে মাইনরিটি অপিনিয়নটাও পেশ করতে হবে। এখন মাইনরিটি অপিনিয়নটা কাদের হইতে হবে? এরাও হবে আপনার কোনো সুন্নি ভালো মানের স্কলার, এবং যাদেরকে মানুষ রেসপেক্ট করে। মানে আপনি একটা রাস্তাঘাটের লোকরা আইনা তার মাইনরিটি অপিনিয়ন দিয়ে যদি বোঝানোর চেষ্টা করেন, তাইলে হবে না। যেমন এই দুইজন স্কলার সালাহুদ্দিন ইদলিবি এবং জাভেদ আহমেদ গামিদি। যেমন জাভেদ আহমেদ মাওলানা মওদুদির ছাত্র ছিলেন, যদিও এখন উনি জামাত ইসলামী করেন না, বাট উনি ইসলামের বিভিন্ন খেদমতের সঙ্গে জড়িত আছেন। তো ওনাদের অপিনিয়ন হচ্ছে আপনার ওনার বয়স আসলে 6 ছিল না 16 ছিল। এখন এটার কারণ হিসেবে ওনারা যেটা দেখাইছেন সেটা হচ্ছে তাবাকাতে ইবনে সাদে আসছে যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রসুলের কাছে বিয়ের আগেই জুবাইর ইবনে মুতাইম নামে একজন সাহাবীর সঙ্গে বিয়ের কথা ছিল তার। তো খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মৃত্যুর পর আল্লাহ রসুল বেশ কিছুদিন বেশ ডিপ্রেশনের ভিতর ছিলেন। উনি অনেক হাদিসে আসছে উনি হাসতে ভুলে গিয়েছিলেন এমন। তো হাওলা বিনতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি আল্লাহ রসুলকে বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনাকে তো আমি খুবই দুঃখিত অবস্থায় দেখতে পাই। তো আপনার তো ঘরে ছোটখাটো বাচ্চা আছে, তো তাদের দেখভাল করার জন্য আপনি বিয়ে করেন না কেন? তো আল্লাহ রসুল তখন বললেন, তাহলে তোমার কাছে কোনো প্রস্তাব আছে কিনা? তখন উনি বললেন যে আমার কাছে প্রস্তাব দুইটা আছে, একটা হচ্ছে আপনার ভাই আবু বকরের মেয়ে আয়েশা, আর একটা হচ্ছে আপনার সাউদা। তো আল্লাহ রসুল বললেন তাহলে তাদের কাছে প্রস্তাব পাঠাও। এখন ওনাদের প্রশ্ন হচ্ছে যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন হাওলার মতো মহিলা ওনাকে প্রস্তাব করলেন আল্লাহ রসুলের কাছে, তখন আয়েশার বয়স যদি 6 বছর হয়, তাহলে উনি আল্লাহ রসুলের ঘরের দেখভালের জন্য, যেখানে ওনার অলরেডি 4টা বাচ্চা আছে 5টা বাচ্চা আছে, তাদের দেখভাল করার জন্য আরেকটা বাচ্চাকে এখানে আনতে বলবেন কিনা? তাহলে উনারা বোঝাতে চাচ্ছেন তাহলে এটা নিশ্চয়ই ওনার বয়স এমন পর্যায়ের ছিল যে পর্যায়ে উনি বাচ্চাদের দেখভাল করার মতো প্রাপ্তবয়স্ক ছিলেন। তো ওনারা বলতেছেন নিশ্চয়ই উনি কিশোরী ছিলেন, অর্থাৎ 13, 14 অথবা 16 এই ধরনের এজ ছিল। তাছাড়া ওনাদের আরেকটা মত হচ্ছে উহুদের ময়দানে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সাহাবীদেরকে পানি খাওয়াইছেন, বিভিন্ন জায়গায় উনি দৌড়ে দৌড়ে যাচ্ছিলেন, আমরা হাদিসেও দেখতে পাই। তো তাদের মত হচ্ছে আপনার আল্লাহ রসুলের দেখা যাচ্ছে যে অনেক সাহাবী যখন যুদ্ধে যেতে চাচ্ছিলেন, তাদের বয়স 15 না হওয়ার কারণে অনেককে আল্লাহ রসুল যুদ্ধে যাইতে দেন নাই, তাদেরকে মদিনায় থাকতে বলছেন। তো আয়েশার বয়স যদি আপনার উহুদের সময় 10 বা 11 হয়, যদি উনি 9 বছর বয়সে মদিনায় আসেন 2য় হিজরিতে, উহুদের যুদ্ধ যদি হয় 3য় হিজরিতে, তাহলে ওনার বয়স 10 ছিল। তো 10 বছর বয়সে একটা মেয়ে
যুদ্ধের ময়দানে পানি নিয়ে দৌড়াচ্ছে, সেটা ওনারা বলছেন এটা মানে স্বাভাবিকভাবে গ্রহণ করা যায় না। তো ওনারা বলছেন এখানে নিশ্চয়ই নাম্বারের কোনো গন্ডগোল হয়েছে। তো যেহেতু তখন আরবিতে 16কে এখনকার অ্যারাবিক নিউমেরিক্যাল যেগুলো 16 ব্যবহার করা হইতো না, ওরা পুরা ভাষাটা বলতো। ওই বলার কারণে হয়তো কোনোভাবে 10টা বাদ পড়ছে, 6টা রয়ে গেছে। তো এই জন্য ওনারা বলেন যে এটা হয়তো 16 বছর ছিল। তাছাড়া ওনারা আরো কয়েকটা কোয়েশ্চেন করেন, সেটা হচ্ছে আরবরা এইজকে কিভাবে কাউন্ট করতো। মানে আপনি যদি চিন্তা করেন তখনকার যুগে তো ক্যালেন্ডার ছিল না আমাদের মতো এভাবে যে 1 বছর যাচ্ছে আরেক বছর আসতেছে, এখন 2022, 23, 24 হচ্ছে। তাদের তো ওই ধরনের কোনো ক্যালেন্ডার তখন ছিল না। হিজরি ক্যালেন্ডার হয়েছে আপনার আল্লাহ রসুলের ওফাতের পর উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের সময় চালু হয়েছে। তো ওনারা যখন এই ক্যালেন্ডার ব্যবহার করছেন, কিভাবে ব্যবহার করছেন? তো দেখা যায় যে আরব হিস্ট্রিতে কোনো বড় ইভেন্ট হইলে সেই ইভেন্ট থেকে তারা তাদের বয়সটাকে কাউন্ট করত। যেমন অনেক সময় দেখা যায় যে আপনার আব্রাহার কাবার উপর আক্রমণকে কেন্দ্র করে ওরা বলতো এই ঘটনা আব্রাহার আক্রমণের 40 বছর পরে হয়েছে, বা আমি আব্রাহার আক্রমণের 2 বছর পরে জন্ম নিছি, এইভাবে কাউন্ট করতো। তো ওনারা বলেন তাহলে হইতে পারে যে আয়েশা যখন 6 বছর বলছিলেন তখন উনি আল্লাহ রসুলের নবুয়ত প্রাপ্তির পর 6 বছর পর এইভাবে বলছেন সম্ভবত, যার কারণে এটা হাদিস ওইভাবে আসছে। এছাড়া আপনি যদি চিন্তা করেন, আমরা যদি আমাদের দাদা দাদি বা তাদেরকে জিজ্ঞেস করতাম তোমরা কবে কখন জন্ম নিছো, তারা আসলে সবাই সঠিক উত্তর দিতে পারতো না, কারণ এটা খুবই আননোন কনসেপ্ট ছিল তাদের কাছে যে কিভাবে সময়কে বা বয়সকে কাউন্ট করতে হয়। তারা তাদের জন্ম তারিখ লিখে রাখতো না। তো আয়েশা কিভাবে একবার এক্সাক্টলি মনে রাখলেন যে তিনি 6 বছরেই জন্ম নিয়েছিলেন, 6 বছর ছিলেন আল্লাহ রসুলের সাথে ওনার বিয়ের সময়। তো এইটা হচ্ছে মাইনরিটি অপিনিয়ন, আপনাকে এই অপিনিয়নে বিশ্বাস করতে হবে না, বাট আপনি যখন কাউকে বুঝাবেন তার যদি এটা ইসলাম গ্রহণের ক্ষেত্রে বাধা হয়ে থাকে, তাহলে আপনি যেমন মেজরিটি অপিনিয়নটাকে ডিফেন্ড করবেন, পাশাপাশি মাইনরিটি অপিনিয়নটাকেও আপনাকে প্রেজেন্ট করতে হবে, যেন সে যদি মেজরিটিটা নাও মানে মাইনরিটি মেনেও যদি ইসলামের ভিতর চলে আসে সেটাও বেটার। ঠিক সেইভাবে স্লেভারির কথা বলা যায়, স্লেভারি ইসলাম ইনভেন্ট করে নাই, স্লেভারি অলরেডি ছিল। আপনার ওখানে খুবই কমন ছিল স্লেভারি পুরো বিশ্বে। তো ইসলামে যেটা দেখা যাচ্ছে যে ইসলাম স্লেভারিকে আপনার আস্তে আস্তে কি করছে, কঠিন করে দিছে মানুষের জন্য। আপনার স্লেভারি আপনার পারমিসিবল ছিল বলে তখনও পারমিট করছে, এবং যদি আপনি পুরাপুরি তখন মদের মতো এটাকে হারাম করে দেওয়া হইতো, দেখা যেত যে ইকোনমিক্যালি এটা একটা কলাপস ঘটাইতো পুরো সোসাইটির ভিতরে। কারণ প্রত্যেকটা ঘরে কেউ না কেউ দাস বা দাসী হিসেবে ছিল। কারণ আপনি তাদেরকে ঘর থেকে বের করে দিলে এই নারী পুরুষগুলো কোথায় যাবে, তাদের বাসস্থান কোথায় হবে, তাদের মানে খাবারের ব্যবস্থা তারা কিভাবে করবে। কিন্তু ইসলাম এই জন্য বিভিন্ন অপরাধের কারণে আপনাকে স্লেভ মুক্তির একটা বিধান দিয়েছে। তারপর আপনি যে কোনো একটা ইবাদত বন্দেগীতে যদি কোনো কাফারা দিতে হয়, প্রথম কাজ হচ্ছে স্লেভ মুক্ত করা। তো এইভাবে গ্র্যাজুয়ালি ইসলামের গোল ছিল স্লেভারিকে আস্তে আস্তে অ্যাবলিশ করা, যেটার এই প্রপোজালটা দিয়েছেন রাশিদ রিদা। উনি এই ব্যাপারে অনেক লেখালেখি করছেন, বিশেষ করে 19th সেঞ্চুরির শুরুর দিকে আপনার স্লেভারি যখন সব জায়গায় অ্যাবলিশ হচ্ছে, তখন আপনার আরবরা এটাকে খুব বেশিভাবে ইয়ে করছিল, কাউন্টার করছিল, তারা স্লেভারিকে অ্যাবলিশ করতে চাচ্ছিল না। তখন তিনি রাশিদ রিদা বইগুলো লিখেন। এছাড়া আপনি ইকোনমিক্যাল কনসেপ্টটা মূলত মাওলানা মওদুদি রাহিমাহুল্লাহ রাসায়েল এবং মাসায়েলে নিয়ে আসেন। তারপর এখানে একটা মাইনরিটি অপিনিয়ন হচ্ছে জাভেদ আহমেদ গামিদির। উনি বলছেন যে ইসলাম আসলে স্লেভারিকে ওই সময় অ্যাবলিশ করে দিছিল, বাট আস্তে আস্তে প্র্যাকটিসটা তখনও রয়ে গেছিল, কারণ ওই লোকগুলার কি হবে, ওগুলা তো যদি আপনার ঘর থেকে বের করে দেওয়া হয় তারা কোথায় যাবে। তো উনি এক্ষেত্রে আপনার সূরা মুহাম্মাদের 4 নম্বর আয়াতটার কথা বলেন, যে সেখানে বলা হচ্ছে তোমরা যখন কাফিরদের সঙ্গে যুদ্ধ করো তাদেরকে আক্রমণ করো, পরাজিত করো, এবং যখন তারা বন্দী হয়ে আসে হয় তাদেরকে ছেড়ে দাও ফিদিয়ার বিনিময়ে, অথবা তাদের প্রতি অনুগ্রহ দেখে ছেড়ে দাও। তো এখানে 2টা অপশন দেওয়া হয়েছে, হয় ফিদিয়া দিয়ে ছেড়ে দাও অথবা অনুগ্রহ করে ছেড়ে দাও। এখানে তাদেরকে বন্দী রেখে আপনার দাস বানানোর কোনো কথা বলা হয় নাই। এর মাধ্যমে উনি এটা প্রমাণের চেষ্টা করছেন যে আসলে কোরআন স্লেভারিকে তখনই হারাম করে দিছে। তাছাড়া আরেকটা সূরাতে বলা হয়েছে যে তোমরা
আনমেরিড যেসব স্লেভ আছে তাদেরকে বিয়ে দিয়ে দাও। তো তাদেরকে বিয়ে দিয়ে দিলে তাদের আলাদা সংসার হবে, সে তো আর আপনার অধীন তখন থাকতে পারছে না, তাই না? তাছাড়া উনি একটা হাদিস সম্পর্কে ব্যাখ্যা করেন এইভাবে, যেখানে বলা হয় যে শেষ দিনের একটা আপনার মানে সাইন হচ্ছে স্লেভ গার্লরা আপনার তাদের মাস্টারের জন্ম দিবে। এর মানে উনি বুঝাইতে চান যে এর মাধ্যমে আপনার স্লেভারিকে ইসলাম অ্যাবলিশ করে দিচ্ছে। বাট এটা ওনার মাইনরিটি অপিনিয়ন, এটা আপনার এখন সবাই যে এটাকে অপিনিয়ন মানে তা না। বাট কেউ যদি আপনার ইসলাম গ্রহণের ক্ষেত্রে এইটা বাধা হয়ে দাঁড়ায় যে ইসলাম স্লেভারিকে জায়েজ করছিল, সেটা সে মানতে পারছে না, তখন আপনি সেই অপিনিয়নটাও তার কাছে প্রেজেন্ট করবেন। কারণ একজন মুসলিম হওয়া ওইটার চেয়ে বেশি জরুরি যে আপনি মেইন স্ট্রিম অপিনিয়নে তাকে বিশ্বাস করান। আমরা যদি ইসলামের স্লেভদের দিকে তাকাই, তারা আসলে কিরকম ছিল। যেমন মামলুক সালতানাতটা মূলত ছিল একটা স্লেভদের সালতানাত। মামলুক সুলতানরা ছিল আগে আইয়ুবী সালতানাতের স্লেভ সোলজার, যারা পরবর্তীতে রাজত্ব পেয়ে যায়। তাছাড়া অটোমান যারা ছিলেন, সুলতান ছিলেন, তাদের স্লেভ ছিল। তো স্লেভরা কারা ছিলেন? ওই স্লেভরা ছিলেন তাদের গ্র্যান্ড ভিজিয়ার, অর্থাৎ প্রধান উজির। যেমন আপনি সকুল্লু মেহমেদ পাশা নামে একজন উজিরের নাম দেখতে পাচ্ছেন। তিনি অটোমান সালতানাতের একজন গ্র্যান্ড ভিজিয়ার বা প্রধানমন্ত্রী ছিলেন, এবং তার সাথে সুলতান সেলিম সেকেন্ড তার মেয়ের বিয়ে দিয়েছিলেন। তো আপনার যে স্লেভের সঙ্গে নিজের মেয়েকে বিয়ে দেন, তাকে প্রধানমন্ত্রী বানান, সে কি ধরনের স্লেভ সেটা আপনি বুঝতেই পারছেন। তার মানে এই না যে এটা একটা হোমোজিনিয়াস বিষয়, তা না। অনেক জায়গায় মুসলমান স্লেভদেরকেও খারাপভাবে, মানে মুসলমানরাও স্লেভদেরকে খারাপভাবে ট্রিট করছে, সেটা হচ্ছে ভিন্ন বিষয়। কারণ মানুষ, মুসলমানের প্র্যাকটিস আর ইসলামের প্র্যাকটিস তো সবসময় এক হয় না। তো এই ব্যাপারে কিছু ভালো বই আছে, বিশেষ করে যাদের ভাষা, নেটিভ ভাষা ইংলিশ, বিশেষ করে আমাদের যারা বাচ্চা কাচ্চা আছে, ইউথ আছে, তাদের জন্য এই দুইটা বই খুবই গুরুত্বপূর্ণ। এটা স্লেভারি অ্যান্ড ইসলাম আর ইসলাম অ্যান্ড ব্ল্যাকনেস, জোনাথন ব্রাউন লিখছেন। তো ওগুলা তাদেরকে পড়তে বলতে পারেন, এটা তাদের জন্য বেশ উপকারে আসবে। তো আমি যে ইসলামিক অ্যাপোলজেটিক্সের যে মেইন বিষয়, সেটা হচ্ছে ইসলামের অনেকগুলো অপিনিয়ন আছে। কোনোটা হচ্ছে আপনার কনজারভেটিভ অপিনিয়ন, কোনোটা হচ্ছে একটু মাইনরিটি অপিনিয়ন, আর কতগুলো হচ্ছে আপনার মিডল অপিনিয়ন। তা আপনি আপনার অডিয়েন্সকে আগে বিবেচনা করবেন সে কোন লেভেলে আছে। ধরেন একটা লোক যদি আমার হাতের বাম পাশে থাকে, তাকে আমার ডান হাত দিয়ে ধরে নিয়ে আসাটা আমার জন্য অনেক ডিফিকাল্ট। বাট সে যদি আমার বাম পাশে থাকলে বাম হাত দিয়ে তাকে আমার কাছে আনাটা অনেক ইজি। ইসলামের অপিনিয়নের মধ্যে কিছু অপিনিয়ন হচ্ছে আপনার মাইনরিটি বা এক্সেন্ট্রিকও বলতে পারেন, বাট অনেক মুসলিম ভালো মানের স্কলাররা দিয়েছেন। যেমন ইউসুফ আল কারদাওয়ি মিউজিককে পারমিসিবল বলেছেন, আবার মেইন স্ট্রিম অপিনিয়ন হচ্ছে মিউজিক ইমপারমিসিবল। এখন কেউ যদি মিউজিশিয়ান হয়, মিউজিকের প্রতি ভক্ত হয়, এই জন্য সে ইসলামে আসতে পারছে না, কারণ সে চিন্তা করছে ইসলামে আসলে তো মিউজিক ছেড়ে দিতে হবে। তাহলে তাকে আপনি এই অপিনিয়নটা জানান, তার কারণেও যদি সে ইসলামের ভিতর চলে আসে, আশা করা যায় ইসলাম প্র্যাকটিস করতে করতে একসময় সে মেইন স্ট্রিম অপিনিয়নটাকে অ্যাডপ্ট করে নেবে। তো এই জন্য আপনাকে একটু অ্যাডজাস্টেড অপিনিয়ন প্রেজেন্ট করতে হবে, যাতে মানুষ ইসলামের ভিতরে আসে, যেটাকে বলা হয় ইয়াসসিরু ওয়ালা তুআসসিরু ওয়াবশিরু ওয়ালা তুনাফফিরু। অর্থাৎ তাদেরকে সুসংবাদ দাও, তার জন্য কঠিন করে দিও না, এবং তাদেরকে তোমাদের কাছে টেনে নিয়ে আসো। তো এইসব স্কলারশিপে আমাদের অনেক ইসলামী স্কলারদের বিভিন্ন ভূমিকা ছিল। বিশেষ করে ইসলামিক অ্যাপোলজেটিক্সে মোহাম্মদ আব্দু এবং রাশিদ রিদার অনেক অবদান, মোহাম্মদ তাহির ইবনে আশুরের অনেক অবদান, ইউসুফ আল কারদাওয়ির অনেক অবদান। আর আপনার ইসলামিক পলিটিক্যাল রিভাইভালিজমে আপনার আবুল আলা মওদুদি, মোহাম্মদ ইকবাল এবং ইসরার আহমেদ, ওনারা প্রচুর অবদান রাখছেন। তাদের বইগুলো অনেক কার্যকর। আর যেসব নন মুসলিম স্কলার আমাদের ওরিয়েন্টালিজমকে চ্যালেঞ্জ করছে, মুসলিমদেরকে ডিফেন্ড করে, তারা মেনলি হচ্ছে প্যালেস্টিনিয়ান ক্রিশ্চিয়ান। এডওয়ার্ড সাইদের কথা আমি আগেই বলছি, উনি কলম্বিয়া ইউনিভার্সিটির প্রফ ছিলেন। উনি প্রথম সিঙ্গেল হ্যান্ডেডলি ওরিয়েন্টালিজমকে ডিসম্যান্টল করেন ওনার বইয়ের মাধ্যমে। এরপরে এর মধ্যে অনেক চেঞ্জ আসছে। এরপরে ওয়াইল হাল্লাক এই ব্যাপারে অনেক কিছু লিখেন। তারপর আপনার এখন ওসামা মাকদিসি নামে একজন তুলনামূলকভাবে তরুণ স্কলার, উনিও এই বিষয়গুলোকে চ্যালেঞ্জ করছেন। তো সামারি যেটা হচ্ছে, ওরিয়েন্টালিজম মেইনলি হচ্ছে আমাদের পাবলিক অপিনিয়নকে কন্ট্রোল করার জন্য মুসলমানদেরকে মিসরিপ্রেজেন্ট করা, বিকৃতভাবে উপস্থাপন করার একটা কালচার। এবং আমাদেরকে যদি তাদের কমব্যাট করতে হয়, আমাদেরকে স্কলারশিপ তৈরি করতে হবে, যেটা নাজিম ভাই বলছিলেন, নিজস্ব স্কলার থাকতে হবে, অ্যাক্টিভিস্ট থাকতে হবে।
আপনি ঘরে বসে 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 শুধু লেকচার শুনে শুনে ইসলামী রিভাইভাল করতে পারবেন না। আবার আপনাকে যে আমাদের কারেন্ট অ্যাচিভমেন্ট আছে ওগুলোকে প্রমোট করতে হবে। আপনি শুধু 1000 বছর আগের পাস্টের জিনিসকে বাচ্চাদেরকে দেখাইলে তারা আপনার ইন্সপায়ার্ড হবে তা না, আপনার বর্তমান রোল মডেলগুলোকে সামনে আনতে হবে। আর আমরা যেটা ইসলামিক অ্যাপোলজেটিক্স দেখলাম সেটা আপনার ব্যাপারে আমাদের কিছুটা দক্ষতা অর্জন করতে হবে, যাতে মানুষকে অনেক সময় ইসলাম থেকে দূরে সরে যাওয়া বা ইসলাম সম্পর্কে কোয়েশ্চেন করা থেকে তাকে বিরত রাখতে পারে। তো এই ছিল আজকে আমাদের আলোচনা। তো আপনারা অনেক কন্ট্রিবিউট করছেন, জাযাকুমুল্লাহু খাইরান। তো এরপরেও যদি আপনাদের কোনো কোয়েশ্চেন থাকে আর কোনো কমেন্ট থাকে আপনারা করতে পারেন। সালেহ ভাই, আমার জাস্ট একটু কিউরিয়াস মাইন্ড যে ওয়ান হাল্লাকের ব্যাপারে আপনার মানে পার্সোনাল অবজারভেশন কি? বিকজ আই নো হিম, ওনার সাথে আমার কয়েকটা কনফারেন্সে কথা হয়েছিল, ফেস টু ফেস কথা হয়েছিল। মানে উনি প্রবলেমগুলো আইডেন্টিফাই করে খুব ক্যাচি ভাবে, বাট যখন সলিউশনটা দেয় তখন কেন জানি একটা মানে খুব ব্রাইট তৈরি করে আপনাকে একেবারেই ছেড়ে দেওয়ার মতো হয়ে যায়। এবং আমি ওনার সর্বশেষ দেখে ওনার যে যে ইম্পসিবল এই মুসলিম কান্ট্রি যে বইটা পড়ে ওখানে দেখে মানে প্রবলেম গুলোকে এইভাবে সলিউশন করছে। মানে আপনি ওনার ফাইন্ডিংস গুলোকে কিভাবে দেখেন? কারণ উনি তো একজন নন মুসলিম, বাট উনি সবকিছু আমাদের উনি ওয়ান কাইন্ড অফ উনি এখন রিপ্রেজেন্টেটিভ অফ ইসলামিস্ট অ্যাক্টিভিস্ট এরকম একটা একাডেমিক রোল প্লে করতে আছে। হ্যাঁ, তো এইখানে আপনার দুইটা জিনিস দেখা দরকার। আপনি কন্ট্রিবিউট করবেন অবশ্যই, যেহেতু আপনি তার সাথে পার্সোনালি ইন্টারাক্ট করছেন। একটা হচ্ছে আপনার ওয়েস্টার্ন স্কলারশিপে এখন যেভাবে মনোপলি চলে আপনার সাদা চামড়াদের, সেটাকে চ্যালেঞ্জ করার জন্য আমাদের কিছু ব্রাউন চামড়ার লোকেরও দরকার আছে যারা ইসলামকে পজিটিভলি রিপ্রেজেন্ট করেন। আর সেকেন্ডলি হচ্ছে যে আপনার অনেক সময় তার ধর্ম পরিচয়টা যদি আপনার মুসলিম হয়, তখন সেই সময় সেটা ওই একাডেমিয়াতে আর সে ফ্লারিশ করতে পারে না। এর প্রবলেম হচ্ছে যখনই সে বলে যে আমি একজন মুসলিম, তখন তার যে কোনো একাডেমিক কন্ট্রিবিউশনকে অ্যাপোলজেটিক্সের অংশ হিসেবে দেখে, তাকে আর একাডেমিক ডিসকাশনের অংশ হিসেবে দেখে না। যেমন আপনার যে এম আজমি সম্ভবত, উনি আপনার ইউনিভার্সিটিতে কাজ করছেন, যেমন ইয়াসির কাদি, উনিও আগে ইউনিভার্সিটির প্রফ ছিলেন একটা। বাট ওনাদের কাজগুলাকে, এবং জনাথন ব্রাউন, সে যেহেতু মুসলিম পরিচয় দিয়ে কাজ করে, তাকে কোনোভাবে আপনার ডাউন প্লে করা হয় যে আসলে সে ইসলামিস্ট এখন অ্যাপোলজেটিক্সে পরিণত হয়েছে, সে তার একাডেমিক কোনো ডিসকাশন বা ডিসকোর্স নাই। তো সেদিক থেকে আপনার ওয়াইল হাল্লাক বা এডওয়ার্ড সাইদরা গুরুত্বপূর্ণ, যে তারা মুসলিমদেরকে অমুসলিম হয়েও পজিটিভলি রিপ্রেজেন্ট করতে পারছেন, এবং তার সাথে কালচারাল বন্ডিং আছে, অর্থাৎ তারা আরব, তারা ইসলামের সাথে খুব গভীরভাবে সম্পৃক্ত ছিলেন, এবং সেই কারণে তারা প্রবলেমগুলোকে ওইভাবে রিপ্রেজেন্ট করতে পারতেছেন। তো এখন সলিউশনের কথা যদি আসে, তো বুঝতে হবে যে আপনার সব স্কলারের কিছু মানে লিমিটেশন আছে। তো হয়তো উনি প্রবলেমকে যেভাবে আইডেন্টিফাই করতে পারেন, আমার মনে হয় যে ওয়াইল হাল্লাক সলিউশনটা এইভাবে দিতে পারেন না। তো সেটাকে আমি হয়তো ধরবো ওনার লিমিটেশন হিসেবে, বা ওনার কথাগুলো মাঝে মধ্যে খুবই অ্যাবস্ট্রাক্ট আর কি। আমার যতটুকু মনে হয়েছে যে উনি যেগুলো সলিউশনের কথা বলেন, সেটা আসলে পার্সোনালি মানে করাটা আসলে খুব ক্লিয়ার গাইডলাইন পাওয়া যায় না আর কি। তো এই ক্ষেত্রে হয়তো অন্য কোনো স্কলার আরো কন্ট্রিবিউট করতে পারেন, বাট আপনার যদি এখানে কোনো ইনসাইট থাকে আপনি এটা অবশ্যই শেয়ার করেন আমাদের সাথে। এক্ষেত্রে আমরা তারেক রমাদানকে কিভাবে দেখতে পারি? আর তারিক রামাদানের ক্ষেত্রে উনি তো সরাসরি একজন ইসলামী অ্যাপোলজেটিক্স এর অংশ হিসেবে পরিচিত, অর্থাৎ আমাদের জন্য উনি পজিটিভ, বাট হয়তো ওয়েস্টার্ন স্কলারশিপের দিক থেকে ওনাকে ওইভাবে দেখা হয় না। মানে যেহেতু উনি মুসলিম, যখনই আপনি মুসলমান হিসেবে আপনার ধর্মকে প্রেজেন্ট করবেন পজিটিভলি, তখনই তারা ধরে নেয় যে আপনি বায়াসড। তো সেখানে আপনার ইম্পর্টেন্সটাকে ওরা ডাউন প্লে করে ফেলে। তো তখন আপনি যতই চেষ্টা করেন, আপনাকে আর উপরের দিকে নিয়ে আসা যায় না। তো উনি যে কাজটা এই জন্য তারিক রামাদান করছেন, বর্তমানে মানে মুস্তাফা আকিয়াল নামে টার্কিশ একজন স্কলার সে একই কাজটা করতেছে। সেটা হচ্ছে আপনার মুসলিমদের মধ্যে মুসলিম মাইন্ডকে অনেকটা আপনার মডারেট করার চেষ্টা ওনারা করছেন। কারণ আমরা সাধারণত খুবই স্ট্রিক্টলি আপনার কিছু অপিনিয়নের সাথে নিজেকে অ্যাটাচ করে ফেলি, যে আমরা অন্য কোনোভাবে চিন্তা করতে পারি না।
মানে পরিবর্তিত পরিস্থিতিতে যে আমাদেরকে নতুনভাবে কোনো কিছু পরিবর্তন করতে হবে, চ্যালেঞ্জগুলোকে রিডিফাইন করতে হবে, সেই বিষয়গুলোকে আমরা ওইভাবে বিশ্লেষণ করতে চাই না আর কি। তো আমরা অনেকেই মনে করি যে আমাদের পাস্ট স্কলাররা যেভাবে বলে গেছেন, যেভাবে করেছেন, সেটাকে আমরা যদি মানে কি জানি এটাকে বলে, কপি ক্যাট না কপি পেস্ট করি, কপি পেস্ট বা রেপ্লিকা যাই কপি বলেন না পেস্ট কেন। করি, তাহলে আমরা মোটামুটি সলিউশন পেয়ে যাবো। আপনি দেখবেন যে অনেক লোক বলে যে আমাদের ইসলামী খেলাফত যদি চলে আসে তাহলে মোটামুটি ইসলামের সব সমস্যার সমাধান হয়ে যাবে, তাই না? কিন্তু খেলাফত যে একটা অনেক ডাইভার্স জিনিস ছিল, আপনার খেলাফতটা আসলে কিভাবে পরিচালিত হয়েছে, মুসলিমদের কয়টা সমস্যার সমাধান করছে, সেই ব্যাপারে তাদেরকে জিজ্ঞেস করলে দেখা যাবে যে তাদের মধ্যে আর কোনো পরিষ্কার আনসার নাই। ধরেন আমরা যখন কলোনাইজড হয়েছি ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে, তখন পাওয়ারফুল অটোমান খেলাফত ছিল, মানে পাওয়ারফুল বলতে আগের মতো না হইলেও অ্যাটলিস্ট একটা খলিফা তো ছিল, খেলাফত তো ছিল। কিন্তু দেখা গেছে তারা আমাদেরকে কলোনাইজেশন থেকে বাঁচাতে পারেনি। তা আপনি যদি আবার খলিফা একজনকে বানায় দিলেন, ধরেন আপনি সৌদি বাদশারে খলিফা বানাইলেন, তারপরে যে এটার সলিউশন পেয়ে যাবেন তা তো না। তখন দেখা যাচ্ছে এটার অনেকগুলো জিনিসকে আপনার অ্যাড্রেস করতে হবে একসাথে, তাই না? তো হ্যাঁ। এই হচ্ছে আমাদের প্রবলেম আর কি। তো আমি মনে করি এই জন্য ওনাদের নিজস্ব অনেক দুর্বলতা আছে, যাদের যেসব স্কলার, তাদের স্কলারদেরকে দুর্বল হিসেবে, দুর্বলতাকে সামনে না রেখে তাদের স্কলারশিপ যে কন্ট্রিবিউশন গুলা সেগুলোকে সামনে এনে, যারা আমরা পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট আছি বা দায়ী মুভমেন্ট গুলোর সাথে আছি, সেই জিনিসগুলোকে আমাদেরকে নতুন ভাবে প্রেজেন্ট করতে হবে আর কি। তো এই জন্য আমার মনে হয় তারিক রামাদানের এই ব্যাপারে অনেক কন্ট্রিবিউশন আছে। আহ, এবং তিনি আমাদেরকে অনেক ক্ষেত্রে আবার নতুন ভাবে চিন্তা করার সুযোগ তৈরি করে দিয়েছেন। বাট রিসেন্টলি ওনার কিছু দুর্ঘটনার কারণে উনি আবার বেশ সমালোচিত ব্যাকওয়ার্ডে হয়েছেন। আছে। আচ্ছা, তো এই ক্ষেত্রে যদি আমরা এই একটা কনস্ট্রাক্ট সলিউশন যদি চিন্তা করি, তাহলে কি বিষয়টা এরকম দাঁড়াচ্ছে না যে আমরা যারা একাডেমিয়াতে কাজ করার চেষ্টা করতেছি একে আমাদের ইন্টেলেকচুয়ালিটি চিন্তা করে, সেই ক্ষেত্রে আমরা যে ব্যাকগ্রাউন্ডের হই না কেন, আমাদেরকে অবশ্যই মাকাসেদা শরিয়া সম্পর্কে সুস্পষ্ট জানা, মানে ধারণা না, আমাদের সুস্পষ্ট জানা থাকা উচিত। কারণ আমরা ইসলামকে যখন ডিসক্লোজ করব, এখন ইসলামের বেসড অন হলো যে মাকাসেদকে বেস করে। আনফর্চুনেটলি হলো যে আমাদের এই জায়গাটাতে একটা বড় ধরনের একটা গ্রে এরিয়ার আছে। আহ, যেমন আমাদের ইসলামিক ফাইন্যান্স, ইসলামিক ইকোনমিক্স, আমাদের অন্যতম এখনকার সোর্স আমাদের বাংলাদেশে যদি ধরেন প্রফ কবির হাসান স্যার, স্যারের হিউজ কন্ট্রিবিউশন। তো আমি স্যার সাথে কিছু জায়গায় কথা হয় বা কাজ হয়, তখন যে এই যে মাকাসেদা সরিয়ে নিয়ে দেখা যায় অনেক জায়গায় আমাদের একটা ঘাপলা থাকে, যার কারণে দেখা যায় আমরা ইসলামকে প্রেজেন্ট করতে গিয়ে একটু ঝামেলা করে ফেলে। এক্ষেত্রে কি এটাকে আমরা ফোকাস করতে পারি কিনা? আমার তো মনে হয় এটা, মানে আমরা এই কোর্সটাতে এটা একটা গোল ছিল। নাজিম ভাই, আপনি তো লেটে জয়েন করছেন, হয়তো মিস করছেন। তো আমি চেষ্টা করছিলাম যে শুরু থেকে আমাদের যে ইসলামের যেগুলা হিস্টোরিক্যালি আমরা যেসব অপিনিয়ন দেখছি, এবং আমাদের ফিক তো একটা ডিনামিক বিষয়, এর সাথে যে আপনার যে পরিবর্তন আসছে, আমাদের ইসলামিক যে মাযহাব গুলাও যে আস্তে আস্তে টাইমের সাথে ইভলভ করছে, সেটা কিভাবে হয়েছিল, সেটা থেকে যে মূল দৃষ্টিটা, মানে মূল যে জিনিসটা পাওয়া যায়, যেটা আপনার তার একটা ইসলামের যে গোল ছিল সেটাকে সামনে রেখে সময়ের প্রেক্ষিতে বিষয়গুলোকে রিডিফাইন করছেন, চ্যালেঞ্জগুলোকে। তো এই জন্য আমার কাছে মনে হয় আপনি যেটা বলছেন আমি 100% এগ্রি করি আর কি, যে আমাদের মাকাসিদ গুলা সম্পর্কে জানা উচিত। কিন্তু প্রবলেম হচ্ছে আপনি যদি এখন সোশ্যাল মিডিয়া বলেন, এন্টারটেনমেন্ট মিডিয়া গুলোতে বলেন, যেসব ইসলামী লোকরা সাধারণত দখল করে রাখে, তারা মূলত এই ধারণাগুলোকে খুবই নেগেটিভলি আমাদের কাছে প্রেজেন্ট করে। অর্থাৎ কেউ যদি মাকাসিদ আর শরিয়া নিয়ে কথা বলে, সে নিশ্চয়ই হচ্ছে ওই প্রগতিশীল প্রোগ্রেসিভ মুসলিম, তার থেকে আমাদের ইসলাম নেওয়া যাবে না। তো যার ফলে হচ্ছে কি, মানুষ ওই স্ট্রিক্ট পজিশন গুলাকেই মনে করে যে ইসলামের একমাত্র পজিশন। আর যার কারণে দেখা যাচ্ছে আমরাও অনেক সময় আমরা ওইটার কাজ, মানে আটকে যাওয়ার ফলে আর আমাদের নতুন ভাবে থিঙ্কার তৈরি হয় না। আমরা সবাই ওই একই ধারণা নিয়েই ট্রেন্ড আপ হই। ধরেন আমরা যারা যারা বাংলাদেশে বিভিন্ন ইসলামী সংগঠনের সাথে ছিলাম, আমাদের ভিতর থেকে বাংলাদেশে নতুন করে কয়েকজন মাওলানা মওদুদি হয়েছেন, তাই না? আমরা ওই একজনের বই পড়ে ওইটার দ্বারাই প্রভাবিত হয়ে ওইটাই বারবার চর্চা করছি, বাট আমাদের মধ্য থেকে আর মওদুদি তৈরি হয় না। তো এই যে আমাদের একটা ঘাটতি হয়েছে, সেটার মূল কারণ হচ্ছে আমরা অনেক সময় ব্যক্তিকে
ইসলামের গোলের চেয়ে বেশি গুরুত্ব দেওয়া শুরু করি আর কি। তো আপনি নাজিম ভাই, আপনি এই ব্যাপারে অনেক জানেন, আপনিও বলেন কিছু। না, আমি না বলে মেন বিষয়টা আমার ওপিনিয়নটা একটু জানার বিষয় ছিল এটা। এক্ষেত্রে হচ্ছে আমাদের দাদা হোসেন সাইদি হুজুরের, মানে আমি ওনার নন্দিত জাতি যে গন্তব্য, নিন্দিত জাতি নন্দিত গন্তব্য এবং সিরাত সাইদুল মুরসালিন মদিনা একাউন্ট, এই দুইটার আসলে হ্যান্ড রাইটার আমি। কারণ ওনার লাইফের লাস্ট 2 বছর আমরা একসাথে ছিলাম আর কি, কাশিমপুরের বাসিন্দা হিসাবে। তো ওই সময় ওনার সাথে খুব ক্লোজলি যে বিষয়গুলো নিয়ে শেয়ার হয়েছে, তার এর অন্যতম একটা কারণ হচ্ছে আমাদের মানে বাংলাদেশ অঞ্চলে আমরা মাওলানা মজিদুর রহমানুল্লাহ উনি যা লিখছে, উনি তো আসলে বাংলাদেশে টোটাল ওনার লাইফ উনি 2বার ভ্রমণ করছে। উনি ছিল মানে ওনার টোটালি দিল্লি থেকে পাকিস্তান ওই অঞ্চলে আসলে ওনার মেইন বিষয়টা ছিল। তো ফলে উনি বাংলাদেশ বা বাংলা অঞ্চলের মানুষ নিয়ে কিন্তু ওনার আসলে মূল ফোকাসটা ছিল। উনি ওই হিসাবে উনি যে চিন্তা করছে আমরা দিল্লি দখল করবো, দিল্লিকে বেস করে চিন্তা ছিল। তো ওনার লেখার পর আসলে আমরা যদি দেখি আমাদের এই অঞ্চলের লেখককে, তাহলে আমাদের এই অঞ্চলে অন্যতম লেখালেখি করছে আমাদের আব্দুর রহিম সাহেব। তো ওনাকে নিয়ে হলো আমাদের মাওলানার ওপিনিয়ন হলো মানে হি ইজ এ ভেরি গুড ট্রান্সলেটার। ঠিক আছে। বা আপনি যদি চিন্তা করেন যে আমাদের পরবর্তীতে বাংলাদেশ অঞ্চলে যারা লেখালেখি করছে, হয়তো বা মাওলানা মুর্তজাকে সামারাইজ করছে অথবা ওনার লেখাটাকে জাস্ট ওই যে রেপ্লিকা করছে, বাট অরিজিনাল যে রাইট আপ ন্যারেটিভ সেটা হিসাবে আমাদের খুব বেশি কিন্তু লেখক হয় না। আমরা যদি আমাদের অধ্যাপক গোলাম আযম সাহেবের অন্যতম লেখা দেখে, তো ওনার যে বিষয়টা আমাদের কাছে আসে সেটা হলো ওনার জীবনে যা দেখলাম এইটা হতে পারে, কিন্তু বাকি সব লেখায় অলমোস্ট ওইটাকে আমরা ইয়ে করতেছি এখন। এই ক্ষেত্রে মানে আমাদের আসলে নিউ থিঙ্কিং, এখন মাওলানা মওদুদি কিন্তু উনি কিন্তু নিউ থিঙ্কার ছিলেন। এক্স্যাক্টলি। এখন নিউ থিঙ্কিং এর বিষয় যে আপনি কারদাবি সাহেবের বিষয় নিয়ে আনছেন, তো এখন ওস্তাদের যে বিষয়, উনি যেমন আমাদের এখন বর্তমান যে ইন্টারেস্ট সিস্টেম নিয়ে কথা, আমি অ্যাজ ইসলামিক ফাইন্যান্স এক্সপার্ট হিসাবে যে বিষয়টা আসছে, উনি বলছে বর্তমান ব্যাংকিং ইন্টারেস্ট, এটা ওনার পার্সোনাল অপিনিয়ন যে এটা হতে পারে, এটা অথবা ওই সুদ সিস্টেমের মধ্যে পড়ে না। এখন কথা হলো এটাকে আমরা নেব কি নেব না, এখানে হলো আমাদের ইন্টালেক্টের বিষয়, কারণ এই যে কিছু জায়গাটা আমাদের জন্য ওপেন আছে। তো এখন আমরা যদি আসলে মার্কাসেটটাকে নিজেদের মধ্যে প্রপারলি না জানি, তাহলে এখন বিষয়টা অনেকটা এরকম যে আহ, একটা হলো পিওর সায়েন্স, ধরেন আপনার ফিজিক্স কেমিস্ট, আর হলো আপনার অ্যাপ্লাইড সায়েন্স। এখন আপনি পিওর সায়েন্স এটা আপনার কাছে এটা হলো যে থিওরি হিসাবে হতে পারে, কিন্তু অ্যাপ্লাইড সায়েন্সে যদি এটা আপনাকে অ্যাপ্লিকেশন না করেন, তাহলে আপনি এটা কোনো ইনভেনশন বা ইনোভেশন কিছু আসবে না। এখন আমরা প্রবলেম হলো আমাদের মুসলিম সোসাইটির কাছে ফিক মানে হয়ে গেল যে থিওরিটিক্যাল, বাট এটাকে আমরা অ্যাপ্লিকেশন আমাদের লাইফে নিয়ে আসতে পারছি না। এই কারণে হচ্ছে আমাদের আসলে সব সময় সলিউশন যে আপনি যেটা বলছেন যে আমরা এখন এডওয়ার্ড সাইদকে অথবা ধরেন আমরা ওয়াইড বাই হাল্লাক ওনাদের ওনাদের যে মেরিট নিয়ে বা ওনাদের ইন্টেলেক্ট নিয়ে আমাদের কোনো কোশ্চেন নেই, বাট শুধু ওনাদেরকে বেস করে বা ওনাদেরকে গাছের আমাদের উপরে ছাতা ধরে আমরা যখন চিন্তা করি যে তাহলে তো আমাদেরকে ওরা আসলে অ্যাডপ্ট করবে না, অথবা তারা আমাদেরকে কোনো ধরনের আমাদের নলেজকে তারা এনশিওর করবে না, একনলেজ করবে না, এই জন্য আমরা ওনাদেরকে ধরতেছি। তাহলে আলটিমেটলি কি হচ্ছে, একটা জায়গায় গিয়ে আমরা আসলে তাদের রশিকেই বেস করে ধরতেছি, এটাই স্ট্যান্ডার্ড, আমাদের ওখানে উঠতে হবে। বাট যদি আমরা এটা চিন্তা করি যে আসলে অ্যাজ এ ইসলামিস্ট, অ্যাজ এ মুসলিম, মানে হোয়াট অ্যাবাউট দে সেড আস, এটা আমাদের মেইন অবজেক্ট না হয়ে যদি আমরা আসলে আমাদেরটাকে বেস করে ফোকাস করি, তাহলে সেটা হয়তোবা আমরা এদের কাছে স্বীকৃতি নাও পেতে পারি। বাট ইমাম গাজদালি তো কারো কাছে স্বীকৃতির জন্য লিখে যায় না, বা আমাদের আমরা যদি ইবনে কাসির অনুযায়ী কারো স্বীকৃতির জন্য লিখে যায় না। যদি আমরা যদি আমাদের ইন্টেলেক্টের জায়গাটা যদি ওইভাবে তৈরি করে যায়, তাহলে হয়তো বা আমাদের এই ক্ষেত্র কর্মটা টিকবে। বাট আনফর্চুনেটলি হয়ে যাচ্ছে আমরা যখন একাডেমিতে আসি, আমাদের লেখালেখিটা হয়েছে আমাদের রুটি রুজির উদ্দেশ্যে, আমাদের সবকিছু আমাদের হয়ে যাচ্ছে রুটি রুজিকে বেস করে। এটা মনে হয় আমাদের যারা একাডেমিয়াতে আছে এদের জন্য মনে হয় এটা বড় একটা ইস্যু হতে পারে। আর ওয়েস্টে আমরা যারা আসছি এদের আমাদের বড় বিষয় হয়ে যায়, আমরা সবসময় এটা ভাবি যে আই এম এ বেটার দেন ইউ এবং আই নো এভরিথিং। এই বিষয়টা মনে হয় অনেকটা আমাদের মধ্যে যেটা আমরা সূরা বাকারার মধ্যে মানে এবিল এবং আদম আলাইহিস সালামের যে বিষয়টা, ওইটার মধ্যে আমাদের মধ্যে একটা বিষয় চলে আসে। আল্লাহ মাফ করুক আর কি। জি জি। হোয়াট এভার, জি। আর থ্যাংক ইউ। নাজিম ভাই, থ্যাংক ইউ। আর কারো কিছু বলার আছে কোনো ভাইয়ের? যদি না থাকে তাহলে এটা ছিল আপনাদের সাথে আমার শেষ ক্লাস, বাট আপনাদের আরো ক্লাস আছে। আপনার 9 তারিখ আরেকটা ক্লাস হবে, সেটা আমাদের শামসুল হক বাবু ভাই, উনি আমাদের বোর্ড অফ ডিরেক্টর এবং আমাদের ট্রেজারার এমসিসির।
উনি নো ক্যানাডা নামে একটা ক্লাস নেবেন। এরপর আপনাদের 23 তারিখে এমসিসি ম্যাথোডোলজির উপর আমাদের একটা ক্লাস নেবেন আমাদের মাহবুবুর রহমান ভাই, উনি আমাদের ম্যাথোডোলজির লেখক। তো এই বিষয়ে আপনাদেরকে একটা ট্রেনিং দেওয়া হবে 1 ঘন্টা 1.5 ঘন্টার মতো। এরপর আমরা প্রায় 2-3 সপ্তাহের একটা ব্রেক থাকবে। তো জুলাইয়ের 14 তারিখ আপনাদেরকে আরেকটা ক্লাস নেবেন আমাদের আহসানুল করিম সোহাগ ভাই, উনি এডমন্টনের, উনি প্রাক্তন এডুকেশন সেক্রেটারি, আমাদের বর্তমান বিওডি মেম্বার, এবং উনি ওয়েস্ট জোনের ইনচার্জ। তো উনি আপনাদেরকে অর্গানাইজেশনাল কিছু স্কিল নিয়ে, ডিসিপ্লিন নিয়ে আলোচনা করবেন। আর ফাইনালি 28শে জুলাই আপনাদের লাস্ট ক্লাসটা হবে আমাদের ডক্টর ওয়াহিদ হক ভাই স্কারবোরো থেকে, উনি আমাদের এমসিসির প্রাক্তন সেক্রেটারি এবং বর্তমান বিওডি মেম্বার। উনি আপনাদেরকে কানাডায় মুসলিমদের হিস্ট্রি নিয়ে এবং নর্থ আমেরিকায় মুসলিম হিস্ট্রি নিয়ে একটা ক্লাস নেবেন। তো এরপরে আপনাদের জন্য কিছু প্রেজেন্টেশন থাকবে, আপনারা প্রেজেন্টেশন করবেন। প্রেজেন্টেশনগুলো ইন্ডিভিজুয়ালি করতে হবে, হয়তো আপনাদেরকে 10 মিনিটের মতো সময় দেওয়া হবে, বিভিন্ন টপিক দেওয়া হবে। যারা যে টপিক পিক করবেন তাদেরকে একই গ্রুপে ফেলে ওটার উপর ভিত্তি করে আমরা জাজ করবো আর কি, কার প্রেজেন্টেশন কত ভালো হচ্ছে। তো এর উপর ডিপেন্ড করে আপনাদের জন্য কিছু প্রাইসের ব্যবস্থা থাকবে ইনশাআল্লাহ। তো আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ ক্লাসগুলোতে জয়েন করার জন্য। তো আপনাদের সাথে হয়তো আমার আর দেখা হবে না। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহ। ওয়ালাইকুম আসসালাম। জাযাকাল্লাহ। السلام